রিফাত ভাই, তোর কিবোর্ডের উপর দিয়ে কি ঝড় যাইতেছে? মনে হইতেছে কিবোর্ডটা আজকে শহীদ হইব। আর বলিস না ভাই, জানটা ঝুইলা আছে। এই রিপোর্টের ডেডলাইন ছিল সকাল 10টায়, এখন বাজে 11টা। নাদিয়া ম্যাম আজকে আমার জানটা পুড়িয়ে ছাড়বো। রিফাতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঢাকার গুলশানে অবস্থিত ইনোভেশন সলিউশনের ওপেন প্ল্যান অফিসের শীততাপ নিয়ন্ত্রণ পরিবেশেও তার কানের পাশ দিয়ে গরম ভাব বের হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, ম্যামের মেজাজ বেশ সপ্তমে চড়ে থাকে। উইকেন্ডের আগে সব কাজ আদায় করে নেয়। তুই তো জেনে শুনে বাঘের খাঁচায় হাত দিছিস। আর বলিস না, কাল রাতে ভাবছিলাম বাসায় গিয়ে শেষ করব, কিন্তু ভাগ্নের বার্থডে পার্টিতে এমনভাবে ফেসে গেলাম যে আর সময়ই পাইনি। এখন মনে হচ্ছে পার্টি না করে রিপোর্টটা করলেই ভালো হতো। কথা বলতে বলতেই রিফাতের আঙুলগুলো কিবোর্ডের উপর দ্রুত গতিতে চলতে থাকে, যেন জীবনের শেষ দৌড়ে নেমেছে। এখন আর এইসব ভেবে লাভ নাই। দেখ, ম্যাম এই দিকেই আসতেছে। না না, অন্যদিকে যাচ্ছে। বেঁচে গেলে এইবারের মতো। উফ, হার্টবিট মিস করলাম তো। দোয়া করিস ভাই, যেন ম্যামের চোখে না পড়ি। আর 10টা মিনিট, শুধু 10টা মিনিট সময় পেলেই আমি এটা শেষ করে ফেলবো। কিন্তু রিফাতের ভাগ্য হয়তো আজ সহায় ছিল না। পুরো ফ্লোরের সম্মিলিত গুঞ্জন আর কিবোর্ডের খটখট শব্দ ছাপিয়ে একটা নির্দিষ্ট আওয়াজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো। শেষ। তোর 10 মিনিট শেষ হওয়ার আগেই তোর জীবন শেষ। দ্য ড্রাগন ইজ কামিং। পুরো অফিসের কোলাহল মুহূর্তের মধ্যেই থেমে গেল, যেন কেউ রিমোট কন্ট্রোলে মিউট বোতাম চেপে দিয়েছে। সবাই যে যার কম্পিউটারের স্ক্রিনে এমনভাবে মনোযোগ দিল যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু পৃথিবীতে আর নেই। ধীর আত্মবিশ্বাসী পায়ে এগিয়ে আসছে কোম্পানির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার নাদিয়া চৌধুরী। তার পরনে একটা নিখুঁতভাবে ইস্ত্রি করা নেভি ব্লু ব্লেজার আর সাদা শার্ট। চোখে মুখে এমন এক কঠোর অভিব্যক্তি যা যে কোনো জুনিয়রের আত্মবিশ্বাস ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নাদিয়ার চলার পথে কেউ পড়লে সম্ভ্রমে সরে দাঁড়াচ্ছে। তার পারফিউমের হালকা কিন্তু কর্তৃত্বপূর্ণ সুবাস তার আসার আগেই জানান দিয়ে যায়। সে এসে দাঁড়ালো ঠিক রিফাতের ডেস্কের সামনে। রিফাত, আমার রিপোর্টটা কোথায়? তার কণ্ঠস্বর বরফ শীতল, তীব্রতা এতটাই যে রিফাতের মনে হলো অফিসের তাপমাত্রা এক ধাক্কায় 10 ডিগ্রি নেমে গেছে। সে শুকনো ঢোক গিলে চেয়ার থেকে প্রায় অর্ধেক উঠে দাঁড়ালো। ম্যাম, আর মাত্র 5 মিনিট লাগবে। আমি ডেটাগুলো ফাইল চেক করে দিচ্ছিলাম। অলমোস্ট ডান। এই 5 মিনিট আর অলমোস্ট শব্দটা আমি গত 1 ঘন্টা ধরে শুনছি। ক্লায়েন্ট অলমোস্ট রিপোর্টের উপরে ভিত্তি করে আমাদের পেমেন্ট দেবে না। মিস্টার আশফাক চৌধুরী নিজে এই রিপোর্টের জন্য বসে আছেন। তুমি কি পরিস্থিতিটার গুরুত্ব বুঝতে পারছো না? ম্যাম, আপনি একদম টেনশন নিয়েন না। আমি তো আছি, তাই না? সব সামলে নিচ্ছি। আপনি শুধু একটা কপি খেয়ে আসুন, দেখবেন আপনার ডেস্কে রিপোর্টটা পৌঁছে গেছে। ডোন্ট ইউ ডেয়ার রিফাত, আমার সাথে এই ধরনের ক্যাজুয়াল আচরণ করার সাহস কি করে হয় তোমার? এইটা তোমার মামার বাড়ির আবদার না, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। আর আমি তোমার বন্ধু না যে কফি খেতে যাব আর তুমি সব সামলে নেবে। সরি ম্যাম, আমি ওভাবে মিন করিনি। কি মিন করছো আর কি করনি সেটা তোমার কাজের মধ্যেই রিফ্লেক্ট করা উচিত। তোমার এই ক্যাজুয়াল অ্যাটিটিউডটা না আমার সবচেয়ে অপছন্দের একটা জিনিস। কাজের জায়গায় সিরিয়াস হতে শেখো, তোমার জন্য পুরো টিমের রেপুটেশন নষ্ট হতে পারে, সেটা কি তুমি জানো? নাদিয়ার গলার স্বর খুব বেশি উঁচু না হলেও তার কথার তীব্রতা রিফাতের কানে তালা লাগিয়ে দিয়েছিল। তার মনে হয়েছিল যেন পুরো অফিসের সবাই শুধু তাকেই দেখছে আর মনে মনে হাসছে। লজ্জায় অপমানে তার কান গরম হয়ে উঠল। ম্যাম, আমি খুবই দুঃখিত, আর এমন হবে না। এই কথাটা তুমি গত প্রজেক্টের সময়ও বলেছিলে। তোমার কি মনে হয় আমার মেমোরি গোল্ডফিশের মতো? আমি প্রত্যেকটা ডেডলাইন, প্রত্যেকটা ভুল মনে রাখি। সো শেষবারের মতো জিজ্ঞেস করছি, রিপোর্টটা আমি কখন পাবো? আসলে ম্যাম, কাল রাতে আমার এক আন্টি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, তাই কাজটা শেষ করতে পারিনি। নয়তো আমি সব সময় ডেডলাইনের আগেই কাজটা জমা দিই। এ কথা শোনার পর নাদিয়ার কঠোর চেহারায় অপ্রত্যাশিত এক পরিবর্তন এলো। মুহূর্তের জন্য তার চোখে সেই অগ্নিমূর্তি ভাবটা কমে এলো। চোয়ালটা যে শক্ত হয়েছিল সেটাও কিছুটা শিথিল হলো।
কি হয়েছে তোমার আন্টির? ম্যাম, ওনার ওনার প্রেশারটা হাই হয়ে গিয়েছিল, এখন অবশ্য একটু বেটার। কোন হসপিটালে ভর্তি করেছো? ম্যাম, ধানমন্ডির ইবনে সিনাতে। রিফাত কিছু একটা বানিয়ে বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নাদিয়া যেন সম্বিত ফিরে পেল। সে বুঝতে পারল যে সে তার পেশাগত চরিত্রের বাইরে চলে যাচ্ছে। সাথে সাথে সে নিজেকে আবারও গুছিয়ে নিল। তার মুখ আগের মতোই কঠিন হয়ে গেল, কণ্ঠস্বরে ফিরে গেল সেই শীতলাই। শোনো, তোমার পার্সোনাল প্রবলেম অফিসে দেখানোর জায়গা না। সবারই জীবনে সমস্যা থাকে, কিন্তু তার জন্য কাজ থেমে থাকে না। আমি তোমাকে আর ঠিক 8 ঘন্টা সময় দিচ্ছি। 11:45-এর সময় রিপোর্টটা প্রিন্ট করা অবস্থায় আমার টেবিলে চাই। এরপর আর কোনো কথা বা অজুহাত আমি শুনতে চাই না। ইটস ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। নাদিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তার খটখট শব্দের প্রতিধ্বনি তুলে নিজের কেবিনের দিকে চলে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রিফাত একটা লম্বা শ্বাস ফেলল, যেন এতক্ষণ সে দম আটকে রেখেছিল। ভাই বেঁচে আছিস? আমি তো ভাবলাম আজকেই তোর চাকরি শেষ। ম্যামকে এইভাবে নরম হতে আমি আমার 3 বছরের ক্যারিয়ারে দেখিনি। কিচ্ছু বলিনি, আন্টির অসুস্থতার কথা বললাম, আর তাতেই অদ্ভুত। রিফাত দ্রুত কিবোর্ডে আঙুল চালানো শুরু করলো, কিন্তু তার মাথায় তখন রিপোর্টের চেয়েও বেশি ঘুরপাক খাচ্ছিল অন্য একটা চিন্তা। যে মানুষটা 2 মিনিট আগেও আমাকে প্রায় খেয়েই ফেলেছিল, সে হঠাৎই আন্টির কথা শুনে একদম নরম হয়ে গেল কেন? ব্যাপারটার মধ্যে কোনো একটা রহস্য তো আছেই। ধুর, সেসব রহস্য নিয়ে ভাবার মতো সময় আমার কাছে এখন নাই। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল আমার হার্টবিট। যে করেই হোক, আগামী 28 মিনিটের মধ্যে এই কর্পোরেট কুরুক্ষেত্র থেকে জয়ী হয়ে ফিরতে হবে আমাকে। নাদিয়ার দেওয়া আধা ঘন্টার ডেডলাইনের শেষ মিনিটে এসে রিফাতের দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে রিপোর্টের শেষ শব্দটা টাইপ করে প্রিন্ট বাটনে চাপ দিল, ঠিক যেন কোনো রকেট উৎক্ষেপণের বোতাম টিপেছে। আল্লাহ বাঁচাও। আকাশ, দেখতো প্রিন্টার থেকে কাগজটা বের হচ্ছে কিনা। হচ্ছে। আরে বাহ, একেবারে গরম গরম রিপোর্ট। যা, এবার বাঘের গুহায় ঢুকে পড়। আমরা বাইরে থেকে তোর জন্য দোয়া দরুদ পড়ছি। আমার জান নিয়ে টানাটানি, আর তুই ফাজলামি করছিস। তারা রিপোর্টের বাইন্ডিংটা করে নেই। রিফাত কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা স্পাইরাল বাইন্ডিং ক্লিপ দিয়ে বাঁধল। প্রতিটা পাতা গোছানোর সময় সে বিড়বিড় করে দোয়া পড়ছিল, যেন একটা রিপোর্ট নয়, কোনো ঐশ্বরিক নথি। চললাম রে ভাই, যদি বেঁচে ফিরি তাহলে আজ তোকে আমি স্টার কাবাবে খাওয়াবো। আর যদি না ফিরিস, তাহলে কি আমরা তোর ট্রিটটা পেয়ে যাব? থুর হ শয়তান। রিফাত ধীর পায়ে নাদিয়ার কেবিনের দিকে এগোতে লাগলো। তার হাঁটার ভঙ্গি দেখে মনে হয়েছে সে কোনো ফাঁসির আসামি, যে জল্লাদের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লোরের অন্য সহকর্মীরা আর চোখে তার এই ডেথ মার্চ দেখছিল। কেবিনের দরজার সামনে এসে সে কয়েক মুহূর্ত দাঁড়ালো। ভিতরে নাদিয়া ল্যাপটপে গভীর মনোযোগে কাজ করছে। রিফাত দরজায় নক করার আগে নিজেকে প্রস্তুত করার জন্য একবার মহড়া দেওয়ার সিদ্ধান্ত নিল। ম্যাম, এই নিন রিপোর্ট। একটু দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না, আন্তরিক শব্দটা বেশি নাটকীয় হয়ে যায়। সরি ম্যাম ফর দ্য ডিলে। হিয়ার ইজ দ্য রিপোর্ট। ধুর, বাংলা ইংরেজি মিশিয়ে ফেলছি কেন? আচ্ছা, ফাইনাল চেষ্টা। ম্যাম, রিপোর্টটা রেডি, সিম্পল অ্যান্ড ক্লিন। সে যখন তৃতীয়বারের মতো মহড়া দিয়েছিল, ঠিক তখনই কেবিনের দরজাটা ক্যাচ করে খুলে গেল। নাদিয়া দরজায় হেলান দিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। মহড়া শেষ হলে কি রিপোর্টটা ভিতরে দিয়ে যাওয়ার অনুমতি পেতে পারি, নাকি আরও কয়েকটা টেক নিতে চাও? রিফাত ভূত দেখার মতো চমকে উঠল। তার মুখটা প্রথমে সাদা, তারপর লাল এবং শেষে বেগুনি বর্ণ ধারণ করলো। সে তোতলাতে শুরু করলো। ম্যাম, আমি আসলে দরজা নক করতে যাচ্ছিলাম। দরজা মানুষ নক করে, নিজের সাথে কথা বলে না। রিপোর্টটা কোথায়? এই যে ম্যাম, একেবারে রেডি। নাদিয়া রিপোর্টটা হাতে নিল। তার তীক্ষ্ণ চোখ দুটো দ্রুত পাতা উল্টাতে লাগলো। রিফাত শুকনো ঢোক গিলছে। তার কপালে আবারও ঘাম জমতে শুরু করেছে। নাদিয়া রিপোর্টের মাঝামাঝি একটা পাতা এসে থেমে গিয়ে বলে, রিফাত, এই ডেটা চার্টটা তো বেক্সিমোকো টেক্সটাইলের গত মাসের রিপোর্টের। তুমি কি কপি পেস্ট করার সময় খেয়াল করোনি? রিফাতের বুকের ভিতরটা ধক করে উঠল।
সে তো তাড়াহুড়োয় আগের মাসের রিপোর্ট থেকে টেমপ্লেটটা কপি করেছিল, কিন্তু ভিতরের একটা চার্ট যে বদলাতে ভুলে গেছে সেটা খেয়ালই করেনি। না ম্যাম, এটা এটা হতে পারে না। আমি তো সব ডেটা নতুন করে বসিয়েছি। ও তাই? তাহলে এই চার্টের নিচে যে ছোট্ট করে সোর্স মেক্সিকো টেক্সটাইল Q3 অ্যানালাইসিস লেখা আছে, সেটাও কি তোমার নতুন ডেটার অংশ? রিফাতের চোখের সামনে পুরো পৃথিবীটা ঘুরতে শুরু করলো। এত বড় একটা ভুল সে কিভাবে করলো? এটা তো শুধু দেরিতে জমা দেওয়া নয়, এটা সরাসরি দায়িত্বে অবহেলা। ম্যাম, আমি অবিশ্বাস্যভাবে দুঃখিত। আমি বুঝতে পারিনি এটা কিভাবে হলো। আমি এখনই এটা ঠিক করে দিয়েছি। তোমার দুঃখতে আমার কোনো আগ্রহী নেই রিফাত। আমার আগ্রহ তোমার কাজে, যেখানে মনোযোগে ছিটে ফোটাও আমি দেখতে পাচ্ছি না। তোমার মতো একজন সিনিয়র এক্সিকিউটিভের কাছ থেকে এই ধরনের ছেলে মানুষের ভুল আমি আশা করি না। নাদিয়ার রিপোর্টটা তার ডেস্কের উপর এমনভাবে রাখলো যেন ওটা একটা আবর্জনা। যাও, পুরো রিপোর্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার চেক করো, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সংখ্যা, এবং আমার টেবিলে এটি পারফেক্ট অবস্থায় চাই। আর হ্যাঁ, তোমার এই পারফরমেন্সের কথা আমি মনে রাখবো। রিফাতের আর কিছু বলার মুখ ছিল না। সে অপরাধীর মতো মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে এলো। তার মনে হচ্ছিল এর চেয়ে অপমানজনক আর কিছু হতেই পারে না। সে যখন বিধ্বস্ত অবস্থায় নিজের ডেস্কে ফিরে এলো, আকাশ উদ্বিগ্ন মুখে এগিয়ে এলো। কিরে, চেহারা এমন থমথমে কেন? ম্যাম কি রিপোর্টটা ছিঁড়ে মুখে ছুঁড়ে মেরেছে? তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে রে ভাই। কেন, কি হয়েছে? আমি রিপোর্টের মধ্যে অন্য কোম্পানির ডেটা চার্জ কপি পেস্ট করে দিয়েছি। সর্বনাশ, এ তো বাঘের মুখে নিজের মাথাটা ঢুকিয়ে দেওয়ার মতো অবস্থা। এখন কি হবে? জানি না। এখন আর কোনো সাধারণ ভুল স্বীকার বা দুঃখ প্রকাশে কাজ হবে না। এখন এমন একটা কিছু বলতে হবে যা শুনলে ম্যামের রাগ বরফের মতো গলে যায়। এমন কোনো কারণ দেখাতে হবে যা শুনলে মনে হয় এই ভুলটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। রিফাত গভীর চিন্তায় ডুবে গেল। তার মাথায় তখন ঘুরছে কিভাবে এই বিপর্যয় থেকে নিজেকে বাঁচানো যায়। আর ঠিক তখনই আমার মাথায় সেই পারিবারিক অসুস্থতার অজুহাতের বতিটা খেলে যায়। এভাবেই সে অনেকক্ষণ কাজ করার পর আবারও সে সব কিছু ঠিক করে গিয়ে আবারও জমা দিয়ে এলো। রাত প্রায় 10টা। মোহাম্মদপুরের পরিচিত গলির মুখে রিক্সা থেকে নামার সময় রিফাতের শরীরটা যেন আর চলছিল না। সারাদিনের ধকল, বিশেষ করে নাদিয়ার দেওয়া মানসিক চাপের পর তার মনে হয়েছিল কাঁধের উপর কেউ এক মগ ওজনের পাথর চাপিয়ে দিয়েছে। নিজের ফ্ল্যাটের কলিং বেল চাপার পর তার বোন রিনা দরজা খুলল। ভাইয়া, এসে গেছিস? আজ এত দেরি হলো যে? আম্মা তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। অফিসে অনেক কাজ ছিল রে। আম্মা কোথায়? ড্রয়িং রুমে তোর প্রিয় সিরিয়াল মন মানে না দেখছে আর পিঠা বানাচ্ছে। যা, ফ্রেশ হয়ে আয়। তোর চেহারাটা একেবারে প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস। রিফাত একটা ক্লান্ত হাসি দিয়ে নিজের ঘরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটা দেওয়ার সময় আয়নায় নিজের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে সকালের ঘটনাগুলো আবারও মনে পড়ে গেল। নাদিয়ার সেই শীতল কণ্ঠস্বর এখনও তার কানে বাজে। কি একটা দিন গেল। চাকরি থাকে কি না থাকে তার ঠিক নেই। এর মধ্যে আবার ফ্রেশ হয়ে সে ড্রয়িং রুমে ঢুকতেই তার মা রহিমা বেগম টিভি থেকে চোখ ফিরিয়ে তার দিকে তাকালেন। তার মুখে এমন এক রহস্যময় হাসি যা দেখলেই বোঝা যায় বিশেষ কোনো ঘটনা ঘটেছে। এলি বাবা, আয় আমার কাছে এসে বস। তোর জন্য গরম গরম ভাপা পিঠা বানিয়েছি। ধন্যবাদ আম্মা, কিন্তু এখন একদম খেতে ইচ্ছে করছে না। শরীরটা খুব ক্লান্ত লাগছে। সারাদিন গাদার মতো খাটলে তো শরীর ক্লান্ত লাগবেই। বলি, নিজের শরীরের দিকে একটুও খেয়াল রাখবি না? দেখ চেহারাটা কি বানিয়েছিস। একটা বিয়ে শাদী করলি, বউটা অন্তত তো এসব দেখতো। আম্মা প্লিজ, আমি সারাদিন পর বাসায় ফিরেছি একটু শান্তির জন্য। এখন আবার বিয়ের কথা তুলো না তো। শান্তি? আরে আমি তো তোর জীবনে স্থায়ী শান্তি আনার জন্যই কথা বলছি। শোন না, তোর জন্য এমন একটা খবর এনেছি, শুনলে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমার প্রমোশন লেটার এসেছে নাকি? ধুর, তোর প্রমোশনের চেয়েও বড় খবর। আমি তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এনেছি। তোর খালাতো বোনের ননদ, মানে তোর সালিয়া খালা,
সম্বন্ধটা এনেছে। সম্বন্ধ শব্দটা শোনার সাথে সাথেই রিফাতের কপালে কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। তার মনে হলো জ্বলন্ত উনুনের মধ্যে কেউ যেন এক বালতি কেরোসিন ঢেলে দিল। আম্মা, তোমাকে না আমি কতবার বলেছি আমি এখন বিয়ে করব না। আমার ক্যারিয়ারটাকে গুছিয়ে নিই, তারপর এইসব নিয়ে ভাববো। তুমি কেন বারবার একই বিষয় নিয়ে আসো? ক্যারিয়ার গোছাবি মানে? আর কত গোছাবি? বয়স তো 28 পার হয়ে গেল। তোর বয়সী ছেলেদের এখন 2টা বাচ্চার বাপ হয়ে যাওয়ার কথা, আর তুই এখনো ক্যারিয়ার নিয়ে পড়ে আছিস। আলহামদুলিল্লাহ, ভালো একটা চাকরি করছিস, নিজের ফ্ল্যাট আছে, আর কি চাই? এটা শুধু চাওয়ার বিষয় না আম্মা, এটা প্রস্তুতির বিষয়। আমার মানসিক প্রস্তুতি নেই। আর তাছাড়া আমি কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। যাকে আমি চিনি না জানি না তাকে কিভাবে সারা জীবনের জন্য সঙ্গী হিসেবে মেনে নেব? রিফাতের যুক্তিতে রহিমা বেগমের মুখের হাসিটা একটু ম্লান হলো। তিনি এবার তার তৃণ থেকে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা বের করলেন। মেয়েটাকে তো তুই দেখিসনি, এর মধ্যেই না করে দিচ্ছিস। মেয়ে যেমন লক্ষ্মী তেমন সুন্দরী, একেবারে যেন চাঁদের টুকরো। শুনেছি অনেক বড় একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে, শিক্ষিত মার্জিত একটা মেয়ে। আম্মা, পৃথিবীর সব সুন্দরী আর গুণী মেয়ে এক জায়গায় করলেও আমি বিয়ে করব না। বিয়েটাকে এখানেই শেষ করো প্লিজ। রিফাতের কঠোর জবাবে রহিমা বেগমের চোখ ছলছল করে উঠল। তিনি আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাকে একা একা এত ভাবতে হতো না। উনি তোকে বুঝিয়ে বলতেন। আমি একা একজন বিধবা মানুষ, আর কতদিন এই সংসারের বোঝা টানবো বলতো? মায়ের চোখের পানি রিফাতের সবচেয়ে বড় দুর্বলতা। সে মুহূর্তের মধ্যে নরম হয়ে গেল। তার বিরক্তি গলে গিয়ে সেখানে জন্ম নিল একরাশ অপরাধবোধ। সে তার মায়ের পাশে বসে তার হাত ধরে বলে, আম্মা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলেছি? আর সংসারের বোঝা বলছো কেন? এই সংসার তো আমারও। তোর তো বটেই, কিন্তু একটা বয়সের পর মায়েরাও চায় একটু বিশ্রাম নিতে, চাই ছেলের বউ এসে সংসারের হাল ধরুক, ছেলের দেখাশোনা করুক। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না বাবা। তখন তোকে কে দেখবে? কে তোকে এক গ্লাস পানি এগিয়ে দিবে? মায়ের এই আবেগঘন কথায় রিফাতের আর কিছুই বলার থাকলো না। সে চুপ করে রইল। কি হয়েছে? ড্রয়িং রুমে এত সিরিয়াস আলোচনা। আম্মা, তুমি আবার ভাইয়াকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছ? প্যাশান না তো কি করব, ওর তো কোনো গর্জই নেই। দেখ না কি সুন্দর একটা সম্বন্ধ এসেছে, আর ও না দেখেই না করে দিচ্ছে। কেন রে ভাইয়া, মেয়ে পছন্দ হয়নি নাকি তোর গার্লফ্রেন্ড আছে যার কথা আমরা জানি না? তোরা সবাই মিলে কি আজ আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর এই মুহূর্তে বিয়ে করারও কোনো ইচ্ছে আমার নেই। এটাই ফাইনাল। তোর ফাইনাল কথা শোনার জন্য আমি বসে নেই। তোর বাবা মারা যাওয়ার আগে আমার হাত ধরে কথা নিয়েছিল, আমি যেন তোকে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেই। আমি আমার স্বামীর দেওয়া কথা ফেলবো না। তোকে অন্তত তো একবার মেয়েটার সাথে দেখা করতে হবে। কিন্তু আম্মা, আমার একটা কথা রাখবি না বাবা? আমি তো তোর ভালোই চাই, তুই শুধু একবার মেয়েটাকে দেখ, কথা বল। যদি পছন্দ না হয়, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি তোকে আর কোনোদিন জোর করব না। রাজি? রিফাত এক উভয় সংকটে পড়ে গেল। একদিকে তার মায়ের চোখের পানি আর বাবার দেওয়া প্রতিশ্রুতি, অন্যদিকে তার নিজের স্বাধীনতা আর অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি তীব্র অনীহা। অফিসের চাপ আর এখন বাড়ির এই চাপ, সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারছিল এখন না বললে তার মা হয়তো সত্যি খুব কষ্ট পাবেন, আর সারাদিনের ধকলের পর তারা তর্ক করার কোনো মানসিক শক্তিও অবশিষ্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমি শুধু একবার দেখা করব, কিন্তু এর বেশি কিছু আশা করবে না। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলে আমার কথা ফেলবে না। তোর সালিয়া খালাকে আমি এখনই ফোন করে জানাচ্ছি। দেখিস, মেয়েটাকে দেখলে তুই আর না করতে পারবি না। আমি সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, চুপচাপ উঠে নিজের ঘরের দিকে চলে গেলাম। আমার মনে হচ্ছিল
আমি যেন নিজের অজান্তেই একটা গভীর ফাঁদে পা দিয়ে ফেলেছি। অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। রিফাত নিজের ঘরে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। ঘরের হালকা নীল আলো আর ফ্যানের একটানা শব্দ তার ভিতরের অস্থিরতাকে যেন আরও বাড়িয়ে দিয়েছিল। সে চোখ বন্ধ করতেই সকালের সেই অপমানজনক মুহূর্তটা আবারও ভেসে উঠল। কিভাবে পারলাম এত বড় একটা ভুল করতে? কপি পেস্ট। ছি, নাদিয়া ম্যাম নিশ্চয়ই ভাবছে আমি একটা অবধার্ত। এখন কোন মুখে কাল অফিসে যাব? ঠিক তখনই দরজায় নক করার শব্দ হলো। রিফাতের ছোট বোন রিনা এক মগ কফি হাতে ঘরে ঢুকলো। ভাইয়া ঘুমিয়ে পড়েছিস? তোর জন্য কফি এনেছি, এটা খেলে দেখবি সব ক্লান্তি চলে গেছে। এখন আর কপিতে কাজ হবে না রে, এমন একটা ঝামেলায় ফেঁসে গেছি যে। রিনা বিছানার এক পাশে বসে বলল, বিয়ের ঝামেলা? আরে আম্মার কথায় তো পাত্তা দিস না তো। তুই শুধু একবার দেখা করে এসে না করে দিবি, ব্যাস ঝামেলা শেষ। যদি এত সহজ হতো, তুই তো আম্মাকে চিনিস, একবার যখন মাথায় ঢুকেছে তখন ছাড়বে না। তাছাড়া মেয়েটার ছবি দেখেছিস কেমন দেখতে? দেখেছি তো, সালেহা খালা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে, দাঁড়া দেখাচ্ছি। রিনা তার ফোন বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করলো। ছবিতে নীল রঙের একটা সালোয়ার কামিজ পরা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি। ছবিটা একটু দূর থেকে তোলা, তাই মুখটা খুব স্পষ্ট নয়। দেখ কি সুন্দরী না দেখতে, এক্কেবারে পরীর মতো। আম্মা তো পঞ্চমুখ প্রশংসায় বলেছে মেয়ে নাকি যেমন সুন্দরী তেমন গুণী। দেখি তো ভালোই, কিন্তু শুধু দেখতে ভালো হলেই তো হবে না। আচ্ছা, কি করে মেয়েটা? সেটাই তো আসল কথা। আম্মা বলেছিল মেয়েটা নাকি অনেক বড় কোম্পানিতে চাকরি করে, আমাদের পাশে এলাকা ধানমন্ডিতেই থাকে। কি একটা সলিউশন কোম্পানি যেন, নামটা ঠিক মনে পড়ছে না। রিফাত তার বোনের কথাই খুব একটা গুরুত্ব দিল না। সে অন্যমনস্কভাবে কফির মগে চুমুক দিয়েছিল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে তার মায়ের উচ্ছ্বসিত গলার আওয়াজ ভেসে এলো। তিনি ফোনে সালেহা খালার সাথে কথা বলছেন। হ্যাঁ গো আপা, আমার রিপাত রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার সাথে কথা বলিয়ে দিব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেয়ের নামটা যেন কি বললে? ও, নাদিয়া। খুব সুন্দর নাম তো, মাশাআল্লাহ। নাদিয়া নামটা শোনার সাথে সাথে রিফাতের বুকের ভিতরটা ধক করে উঠল। তার হাত থেকে কফির মগটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কোনো মতে নিজেকে সামলে নিল। পৃথিবীতে হাজার হাজার মেয়ের নাম নাদিয়া হতেই পারে, এটা ভেবে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। মেয়েটার নাম নাকি নাদিয়া? তা তো শুনলাম। কেন রে, তুই চিনিস নাকি? আরে না, এমনিতেই জিজ্ঞেস করলাম। কিন্তু তার ভিতরের অস্বস্তিটা কাটছিল না। ড্রয়িং রুম থেকে তার মায়ের কথাগুলো তখনও ভেসে আসছিল। মেয়ে তো আমাদের পাশের এলাকাতেই থাকে বললে আপা, ধানমন্ডির 11 নম্বর রোডে, তাই না? হো আচ্ছা। আর মেয়ের বাবার নামটা যেন কি? চৌধুরী সাহেব, মানে আনোয়ার চৌধুরী। আনোয়ার চৌধুরী আর ধানমন্ডি 11, এই দুটো তথ্য শোনার পর রিফাতের শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার অফিসের বস নাদিয়া চৌধুরীর বাবার নামও আনোয়ার চৌধুরী এবং সে ধানমন্ডিতেই থাকে, এটা সে অফিসের ফাইল থেকে জানে। রিফাতের হৃৎপিণ্ডটা এবার হাতুড়ির মতো পেটাতে শুরু করলো। সে দ্রুত রিনার হাত থেকে ফোনটা প্রায় কেড়েই নিল। যেখানে মেয়েটার ছবি দেখা যাচ্ছিল সেই ছবিটা জুম করলো। এবার মুখটা কিছুটা স্পষ্ট হলো, যদিও ছবিটা একটু ঝাপসা আর মেয়েটার মুখে হালকা হাসি, যা সে অফিসে কখনো দেখে না। তবুও চিনতে তার এক মুহূর্ত দেরি হলো না। এই সেই মুখ, এই সেই চোখ, যা থেকে প্রতিদিন সকালে আগুন ঝরে। এটা তো নাদিয়া ম্যাম। কি বলছিস এসব? তোর অফিসের ম্যাম? তুই মজা করছিস তাই না? আমার জীবনে সবচেয়ে বড় সিরিয়াস মজাটা এখন আমার সাথেই হচ্ছে। যে নারী আমাকে অফিসে উঠতে বসতে বকাঝকা করে, যার ভয়ে পুরো অফিস ততষ্ট থাকে, সেই কি না হতে চলেছে আমার জীবন সঙ্গী। এই কথা ভাবতেই আমার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল। আমি ধপ করে বিছানার ওপর বসে পড়লাম। ভাইয়া কি হয়েছে তোর? এমন করছিস কেন? সত্যি কি এটা তোর অফিসের বস?
শুধু বস না রে, উনি আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক, দ্য ড্রাগন লেডি। সকালে যে রিপোর্টের জন্য আমাকে প্রায় চাকরি থেকে বের করে দিয়েছিল, এটা সেই মানুষ। ঠিক তখনই তার মা হাসির মুখে ঘরে ঢুকলেন। কি রে, তোরা দুই ভাই বোন কি নিয়ে এত ফিসফিস করছিস? রিপাত, শুনেছিস মেয়ের অফিসও নাকি তোর অফিসের কাছে? গুলশানি, কি যেন নাম, ইনোভেশন সলিউশন। এই শেষ তথ্যটা ছিল কফিনের শেষ পেরেকের মতো। রিফাতের আর কোনো সন্দেহই রইল না। সে বুঝতে পারল সে এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার। আম্মা, তুমি এটা কি করেছো? তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছো তুমি জানো? কেন, কি হয়েছে? মেয়ে তো খুবই ভালো, তুই চিনিস নাকি ওকে? চিনি, এর থেকে ভালোভাবে আমি আর কাউকে চিনি না। এই মেয়ে আমার অফিসের সিনিয়র, আমার বস। উনি আমাদের প্রতিদিন সকাল বিকাল অপমান করেন, আজকেও করেছেন। রিফাতের কথা শুনে রহিমা বেগম আর রিনা দুজনেই হতবাক হয়ে গেল। বলিস কি বাবা, ও তো সাপে বড় হলো। তাহলে তো তোর আরো সুবিধা। বস যদি বউ হয়ে যায় তাহলে তো অফিসে আর কোনো চিন্তাই থাকবে না। কথায় কথায় প্রমোশন। আম্মা, তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো না। উনি বস হিসেবে যেমন ভয়ঙ্কর, বউ হিসেবে না জানি কি হবেন। আমার জীবনটা তো জাহান্নাম হয়ে যাবে। আমি এই বিয়ে কিছুতেই করব না, কিছুতেই না। রিফাত প্রায় পাগলের মতো আচরণ করতে লাগলো। সে ঘরের মধ্যে পায়চারি করতে করতে ভিড়ভিড় করছিল। তার চোখের সামনে ভাসছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, যেখানে তার ঘরেও একজন বস বসে আছে, যে তাকে রিপোর্টের ডেডলাইনের মতো করে জীবনের প্রতিটা মুহূর্তের হিসেব নিয়েছে। পরের শুক্রবার আমার মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে কালো দিনগুলোর একটা আজ। আমি মায়ের জোড়াজুড়িতে একটা হালকা নীল রঙের পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু নিজেকে আয়নার প্রতিবিম্বের চেয়ে কোনো ফাঁসির আসামির মতো লাগছিল। মাশাআল্লাহ, আমার ছেলেকে তো রাজপুত্রের মতো লাগছে, নজর যেন না লাগে। আম্মা, কসাইখানায় যাওয়ার আগে ছাগলকেও মানুষ এভাবে সাজায় না। আমি কি এই বিয়েটা না করলে পারতাম না? চুপ কর, অলক্ষণে কথা বলবি না। আমরা মেয়ে বাড়িতে কথা দিয়ে ফেলেছি, এখন যদি না যাই তাহলে আমাদের সম্মান থাকবে? আর তাছাড়া তুই তো শুধু দেখতে যাচ্ছিস, পছন্দ না হলে না করে দিবি, ব্যাস। পছন্দ হবে না এটা তো আমি এখনই বলে দিতে পারি। যে মহিলা আমাকে অফিসে জ্বালিয়ে মারে তাকে বাসায় এনে কি আমি আজীবন নিজের শান্তি নষ্ট করব? ভাইয়া এত টেনশন নিস না তো, হতেও তো পারে ম্যাম বাসায় অন্যরকম। অফিসের বসের চরিত্রে অভিনয় করতে হয়, তাই হয়তো মন কঠোর থাকেন। হ্যাঁ ঠিক, বাঘও খাঁচায় থাকলে শান্তশিষ্ট হয়ে যায়, তাই না? আজ দেখবি উনি বাসায়ও আমার রিপোর্টের ভুল ধরবেন, বলবেন তোমার পাঞ্জাবির রংটা ঠিক হয়নি, এটা আমার ব্যান্ড আইডেন্টিটির সাথে যাচ্ছে না। রিফাতের হতাশাজনক রসিকতায় কেউ হাসল না। অগত্যা সে তার মা আর বোনকে নিয়ে ধানমন্ডির 11 নম্বর রোডের দিকে রওনা দিল। পুরো রাস্তায় সে মনে মনে দোয়া করছিল যেন কোনো একটা অলৌকিক ঘটনা ঘটে আর এই দেখাদেখির অনুষ্ঠানটা বাতিল হয়ে যায়। এইসব চিন্তা করতে করতেই তারা নাদিয়াদের বাড়ি এসে পৌঁছে গেল। বিশাল ফ্ল্যাটের ড্রয়িং রুম তখন পিনপতন নীরবতা, দামি সোফা, দেয়ালে সুন্দর পেইন্টিং আর ঝাড়বাতির আলো, সব মিলিয়ে পরিবেশটা বেশ জমকালো। কিন্তু এই জমকালো পরিবেশের মধ্যেও একটা চাপা অস্বস্তি ভাসছিল, যা ঘরের এসিও ঠান্ডা করতে পারছিল না। একপাশে রিফাত, তার মা রহিমা বেগম এবং তার বোন রিনা বসে আছে। অন্য পাশে নাদিয়ার বাবা আনোয়ার চৌধুরী, একজন সৌম্যকান্তি ভদ্রলোক, এবং তার মা আফরোজা বেগম। সবাই মৃদু হাসার চেষ্টা করছেন, কিন্তু হাসিটা মুখের চেয়ে বেশি দূর এগোচ্ছে না। আনোয়ার চৌধুরী বলেন, তা বাবা রিফাত, তুমি ইনভলিউশন সলিউশন এর কতদিন ধরে আছো? জি আঙ্কেল, প্রায় 3 বছর হয়ে গেল। ও মা, তাই নাকি? আমাদের নাদিও তো ওখানে আছে। কি আশ্চর্য, তাই না? অথচ তোমরা কেউ কাউকে চেনো না। এই কথা শোনার পর রিফাত আর নাদিয়ার মা দুজনে এমনভাবে মাথা নাড়ল যেন তারা জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনাটি এইমাত্র শুনল। রিফাত আর চোখে একবার নাদিয়ার মায়ের দিকে তাকালো। তার মনে হলো ভদ্রমহিলার অভিনয়ের জন্য অস্কার পাওয়া উচিত। ঠিক তখনই ট্রেতে করে শরবত নিয়ে ঘরে ঢুকলো নাদিয়া।
পরনে তার একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি। অফিসে দেখা সেই কঠোর ফর্মাল পোশাকের নাদিয়ার সাথে এই নাদিয়ার কোনো মিলই নেই। চুলগুলো খোপায় গোছানো, মুখে হালকা মেকআপ। তাকে দেখে রিফাত কয়েক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে গেল। সর্বনাশ, ড্রাগন তো দেখি বাসায় এসে একেবারে পরি হয়ে গেছে। কি দেখতেই যেমনই হোক, ভেতরের ইঞ্জিন তো একই। নাদিয়া সবার হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে রিফাতের সামনে এসে দাঁড়ালো। তাদের চোখাচোখি হলো মাত্র 1 সেকেন্ডের জন্য, কিন্তু সেই 1 সেকেন্ডের দৃষ্টি বিনিময়ে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। নাদিয়ার চোখে ছিল একরাশ বিরক্তি আর সতর্কতা, আর রিফাতের চোখে ছিল অসহায়ত্ব আর আতঙ্ক। নাদিয়া তার মায়ের পাশে বসার পর আফরোজা বেগম বললেন, তোমরা দুজন তো একই অফিসে কাজ করো, অথচ কেউ কাউকে চেনো না। ব্যাপারটা বেশ মজার তো। আসলে কি আপা, আজকালকার ছেলেমেয়েরা তো অফিসের কাজে চাপে আর অন্য কিছু খেয়াল করার সময় পায় না। রিফাত তো বাসায় এসেও ল্যাপটপ নিয়ে বসে থাকে। রিফাত আর নাদিয়া দুজনই মাটির দিকে তাকিয়ে বসে রইল। তাদের দুজনেরই মনে হয়েছিল এক লোক দেখানো অভিনয় আর কতক্ষণ চালিয়ে যেতে হবে। তারিফাত, তুমি কোন ডিপার্টমেন্টে আছো? জি আঙ্কেল, আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে সিনিয়র পদে আছি আর কি। এই কথা শোনার পর নাদিয়া শুকনো ঢোক গিলল, কারণ সে নিজেই ওই টিমের হেড। আরে নাদিয়াও তো একই টিমে, কি কাণ্ড বলো তো। একই টিমে থেকেও তোমরা একে অপরকে চেনো না। ঘরের পরিবেশটা এবার অস্বস্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। রিফাতের মনে হয়েছিল সে কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয় করছে। আসলে আমাদের অফিসটা অনেক বড় তো, প্রায় 500 কর্মী, তাই হয়তো কখনো সেভাবে পরিচয় হয়নি। তা আপনি কোন পদে চাকরি করেন? এই প্রশ্নটা শোনার পর নাদিয়া এমনভাবে রিফাতের দিকে তাকালো যেন সে চোখের দৃষ্টি দিয়েই তাকে ভস্ম করে দিবে, কিন্তু মুরব্বীদের সামনে সে নিজেকে সামলে নিল। সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে। ও আচ্ছা, খুব ভালো। তাদের এই লোক দেখানো অভিনয় আর মেকি ভদ্রতা দেখে দুই পরিবারই খুব খুশি হলো। দেখেছেন আপা, ছেলে মেয়ে দুজনেই কি লাজুক, একে অপরের দিকে তাকাতেও পারছে না। হ্যাঁ আপা, আজকালকার যুগে এমন লাজুক ছেলে মেয়ে পাওয়াই যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের পছন্দটা ভুল হয়নি। দু মায়ের এই কথাগুলো রিফাত আর নাদিয়ার কানে বিষের মতো বিঁধছিল। তারা দুজনই বুঝতে পারছিল তাদের এই অভিনয় তাদেরকে আরও গভীর বিপদে ফেলছে। ঠিক তখনই নাদিয়ার বাবা আনোয়ার চৌধুরী একটা প্রস্তাব দিলেন। আমার মনে হয় ছেলে মেয়ের নিজেদের মধ্যে একটু আলাদাভাবে কথা বলা উচিত। কি বলেন বিআই সাহেবা? জি জি, অবশ্যই, বর্তমান এটাই তো নিয়ম। রিফাত বাবা, যাও নাদিয়া মার সাথে একটু কথা বলে নাও। এই প্রস্তাবটা ছিল রিফাত আর নাদিয়ার জন্য একই সাথে স্বস্তির এবং আরও বড় অস্বস্তির। স্বস্তির কারণ তারা এই মেকি অভিনয়ের মঞ্চ থেকে মুক্তি পাচ্ছে, আর অস্বস্তির কারণ এবার তাদের মুখোমুখি হতে হবে একে অপরের। নাদিয়া চুপচাপ উঠে দাঁড়ালো এবং ইশারায় রিফাতকে তার পিছন পিছন আসতে বলল। সে তাকে নিয়ে গেল ফ্ল্যাটের সাথে লাগোয়া প্রশস্ত ব্যালকনিটাতে। ব্যালকনিতে সুন্দর করে সাজানো কয়েকটা ফুলের টব, একটা দোলনা আর বসার জন্য দুটো বেতের চেয়ার। ব্যালকনিতে পা রাখার সাথে সাথে যেন দুজনেই এতক্ষণ ধরে চেপে রাখা অভিনয়ের বাঁধটা ভেঙে গেল। নাদিয়া ঘুরে দাঁড়ালো, তার মুখে আর সেই মেকি হাসির লেশ মাত্র নেই, যেখানে ফুটে উঠেছে তীব্র বিরক্তি আর রাগ। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন রিফাত? তুমি এখানে কি করছো? তুমি কি জানতে যে এটা আমার বাসা? আমি জানবো কিভাবে? আমি তো গতকাল রাতে জেনেছি। আমি তো আকাশ থেকে পড়েছিলাম। বরং প্রশ্নটা আমার করা উচিত, আপনি সবকিছু জেনেও এই নাটকটা কেন করছেন? নাটক? আমি নাটক করছি? আমার বাবা মা যখন আমাকে পাত্রের ছবি দেখিয়েছেন তখন সেটা ছিল তোমার ভার্সিটির কনভোকেশনের ছবি, মুখে দাড়ি, চোখে চশমা। আমি চিনতেই পারিনি যে অফিসের এই ক্যাজুয়াল দায়িত্বহীন ছেলেটাই সেই ছবির ছেলে। দায়িত্ব জ্ঞানহীন? দেখুন ম্যাম, আপনি আমাকে অফিসে যা খুশি বলতে পারেন, কিন্তু অফিসের বাইরে আমার পার্সোনাল লাইফে দয়া করে জ্ঞান দেবেন না। আর তাছাড়া আপনি তো আমাকে আজ সকালেই অফিসে দেখেছেন, তখন তো বলতে পারতেন। বলবো? কি বলবো? বলবো যে রিফাত, তোমার রিপোর্টের মতো তোমার পার্সোনাল লাইফটাও ডিজাস্টার, কারণ আমার ফ্যামিলি তোমাকেই আমার জন্য পছন্দ করেছে। এটা বলার মতো রুচি আমার নেই।
আর তোমাকে তো আমি চিনতামও না। দেখুন, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের এই পরিস্থিতি থেকে বের হতে হবে। আমি এই বিয়েটা কোনোভাবেই করতে চাই না। আপনি প্লিজ আপনার পরিবারকে না করে দিন। আমি না করব? কেন? তুমি না করতে পারো না? সমস্যাটা কি শুধুই আমার একার? দেখুন, আমি আমার মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি শুধু আপনাকে দেখতে আসার জন্য। এখন যদি আমি গিয়ে বলি আমার পছন্দ হয়নি, তাহলে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। কিন্তু আপনি মেয়ে, আপনি যদি বলেন আপনার পছন্দ হয়নি, তাহলে বিয়েটা অনেক সহজভাবেই ভেঙে যাবে। ওয়াও, হোয়াট এ প্রিভিলেজড মেন্টালিটি। ছেলে হয়ে তুমি না করলে তোমার পুরুষত্বে লাগবে, আর আমি মেয়ে বলে আমাকেই মানা করার দায়ভার নিতে হবে? কেন শুনি? তোমার মা কষ্ট পাবে আর আমার বাবা মা কষ্ট পেলে কিছু যায় আসে না। আমি ওভাবে বলিনি, আমি শুধু পরিস্থিতিটা সহজ করার কথা বলছি। মেয়েরা কোনো ছেলেকে পছন্দ না করলে সেটা সমাজ খুব সহজেই মেনে নেয়, কিন্তু একটা ছেলে যদি কোনো মেয়েকে দেখার পর না করে, তাহলে সবাই ভাবে ছেলেরই কোনো সমস্যা আছে, অথবা সে মেয়েটার কোনো খুঁত ধরেছে। বাজে কথা, এইসব সেকেলে চিন্তা বাদ দাও। তুমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তোমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। তুমি গিয়ে তোমার মাকে পরিষ্কারভাবে বলবে যে আমার এই মেয়েকে পছন্দ হয়নি, আমি এই বিয়ে করবো না। আমি পারবো না। আপনি আমার পরিস্থিতিটা বুঝতেছেন না। আমার বাবা নেই, মাই আমার সব। তার চোখে পানি আমি দেখতে পারবো না। এর চেয়ে বরং আমি আপনাকে বিয়ে করে সারা জীবন আপনার বকা শুনতেও রাজি আছি। তুমি কি পাগল হয়ে গেছো? তার মানে তুমি বলতে চাইছো তুমি বিয়েতে রাজি? আর না, আমি বোঝাতে চাইছি যে আমার পক্ষে না বলাটা কতটা কঠিন। প্লিজ ম্যাম, আপনিই বলুন। আমি কথা দিয়েছি, কাল থেকে অফিসের সব কাজ আমি ডেডলাইনের 1 ঘন্টা আগেই জমা দেব। কোনোদিনও একটা ভুলও হবে না। প্রয়োজনে আপনার সব রিপোর্টও আমি করে দেব। প্লিজ শুধু এই একটাবার আমাকে বাঁচান। তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ রিফাত? তুমি ভাবছো অফিসের কাজের লোভ দেখিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করবে? ব্ল্যাকমেল না ম্যাম, অনুরোধ করছি, ডেসপারেট অনুরোধ। আমার পরিস্থিতিও তোমার চেয়ে খুব একটা ভিন্ন নয় রিফাত। আমার বাবা আমার পরিস্থিতিও তোমার চেয়ে খুব একটা ভিন্ন নয় রিফাত। আমার বাবা হার্টের রোগী। বিয়ের জন্য তার চাপাচাপিতে আমি এখানে বসে রাজি হয়েছি। আমি যদি এখন সরাসরি না করে দিই তাহলে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন। নাদিয়ার কণ্ঠস্বরে প্রথমবারের মতো রিফাত এক ধরনের অসহায়ত্বের ছাপ দেখতে পেল। অফিসে সেই কঠিন ড্রাগন লেডির খোলসের আড়াল থেকে যেন এক অন্য মানুষ বেরিয়ে আসছে। তাহলে এখন কি হবে? আমরা কি সত্যি বিয়েটা করব? অসম্ভব। তার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। আমাদের এমন একটা উপায় বের করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। হঠাৎ করেই নাদিয়ার চোখে একটা দুষ্টুমি ঝিলিক খেলে গেল। সে রিফাতের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দুজনেই বলবো যে আমাদের একে অপর পছন্দ হয়েছে। কি? আপনি কি চান আমরা দুজনেই একসাথে আত্মহত্যা করি? আরে পুরোটা তো শোনো। আমরা বলবো আমরা একে অপরকে আরও জানতে চাই, বিয়ের আগে কয়েক মাস প্রেম করতে চাই, আর এই প্রেম করার অভিনয় করতে গিয়ে আমরা এমন কাণ্ড করব যে আমাদের বাবা মা নিজেদেরই অতিষ্ঠ হয়ে এই বিয়েটা ভেঙে দেবেন। রিফাত অবাক হয়ে নাদিয়ার দিকে তাকিয়ে রইল। যে মহিলাকে সে এতদিন শুধু বকাঝকা আর ফাইল ছুঁড়ে মারতেই দেখেছে, তার মাথা থেকে এমন একটা ফিল্মি বুদ্ধি বের হতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। কিন্তু এটা কি কাজ করবে? করতেই হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রাজি? রিফাত কয়েক মুহূর্ত ভাবল। একদিকে তার মায়ের আবেগ, অন্যদিকে এই ভয়ঙ্কর মহিলার সাথে বিয়ের খাড়া। দুটোর মধ্যে এই নকল প্রেমের অভিনয়টাকেই তার কাছে কম ভয়ঙ্কর বলে মনে হলো। আচ্ছা রাজি, কিন্তু অভিনয় করতে গিয়ে যদি সত্যি প্রেম হয়ে যায়? তোমার সাথে আমার? রিফাত, তোমার সেন্স অফ হিউমার কিন্তু তোমার রিপোর্টের চেয়েও খারাপ। চলো ভেতরে যাই, আমাদের জীবনের সেরা অভিনয়টা করার জন্য প্রস্তুত হও। এই অপ্রত্যাশিত যুক্তির মাধ্যমেই তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত গোপন বন্ধুত্বের সূচনা হয়। তারা দুজনেই এক অভিন্ন শত্রুর তাদের বিয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য হাত মেলায়। শনিবার সকাল, ছুটির দিনের আলস্যমাখা পরিবেশেও রিফাতের মোহাম্মদপুরের ফ্ল্যাটে যেন একটা উৎসবের আমেজ। ড্রয়িং রুম থেকে তার মা রহিমা বেগম এবং সালিয়া খালার সাথে ফোনে কথা বলার উচ্ছ্বাসিত হাসির শব্দ ভেসে আসছে। হ্যাঁ গো আপা, আমি তো কাল রাতেই বুঝেছিলাম এদের দুজনেরই একে অপরকে মনে ধরেছে। কি যে লাজুক আমার ছেলেটা, মেয়ের সামনে তো কথাই বলতে পারছিল না।
নিজের ঘরের ভিতর রিফাত অস্থিরভাবে পায়চারি করছিল, যেন খাঁচায় বন্দি বাঘ। তার কানে হেডফোন গোজা, ফোনের অন্য প্রান্তে আছে তার জীবনের নতুন সংকট নাদিয়া। সে নাদিয়াকে ফোন করেছে। আপনি কিছু শুনতে পাচ্ছেন ম্যাম? আমার মা আর আপনার মা মিলে আমাদের এঙ্গেজমেন্টের মেনু ঠিক করেছেন। তারা এখন কাচ্চি আর বোরহানের মধ্যে কোনটা ভালো হবে সেটা নিয়ে গবেষণা করছেন। চুপ করো রিফাত, আমার অবস্থা তোমার চেয়েও খারাপ। আমার বাবা তো আজ সকালেই আমাদের ফ্যামিলি জুয়েলার্সকে ফোন করে ডিজাইন দেখতে চেয়েছে। তিনি এমনভাবে কথা বলছেন যেন বিয়েটা হয়েই গেছে। ধানমন্ডির ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে নাদিয়া কপালে হাত দিয়ে বসে আছে। তার পরনে একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার। অফিসে সেই পাওয়ার ড্রেসিংয়ের লেশমাত্র নেই। আমাদের প্ল্যান তো পুরোপুরি ভেস্তে গেছে ম্যাম। আমরা দুজনই নিজেদের পরিবারকে বলেছিলাম যে আমাদের একে অপরকে পছন্দ হয়েছে, কিন্তু আমরা বিয়ের আগে একে অপরকে আরও একটু জানতে চাই। ভেবেছিলাম এতে তারা সময় দেবে, কিন্তু তারা তো এটাকে সবুজ সংকেত হিসেবে ধরে নিয়েছে। তারা ভাবছে আমার আর লাজুক বলে সরাসরি হ্যাঁ বলতে পারছি না, তাই ঘুরিয়ে বলছি। আমার মা তো আমাকে কাল রাতেই বলেছিল, তোর বাবাও তো বিয়ের আগে আমাকে ঠিক এই কথাই বলেছিল। সর্বনাশ! তার মানে এই ডায়লগটা তাদের জেনারেশনে হ্যাঁ বলার কোডওয়ার্ড ছিল। আমরা তো জেনে শুনে নিজের পায়ে নিজেরাই কোড়াল মেরেছি। এখন কি হবে? রিফাতের গলায় স্পষ্ট আতঙ্ক। তার মনে হয়েছে সে একটা চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার জন্য যতই হাত পা ছুটছে ততই ডুবে যাচ্ছে। আমি কি জানি কি হবে? বুদ্ধিটা তো তোমার ছিল না, আমারই ছিল। কিন্তু তুমি এমনভাবে অভিনয় করলে যে। আমি কি অভিনয় করলাম? আমি তো আপনার কথা মতোই চলেছি, বরং দোষটা আপনার। আপনি যখন আমার মায়ের সামনে বললেন রিফাত সাহেব খুব ভদ্র আর চুপচাপ স্বভাবের, আমার ভালো লেগেছে, তখন আমার মা তো খুশিতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তো আমি কি বলতাম যে আপনার ছেলে একটা নাম্বার 1 অপদার্থ, যে রিপোর্টের মধ্যে অন্য কোম্পানির ডেটা কপি পেস্ট করে। তাহলে কি বিয়েটা ভাঙতো? সেটাতেই হয়তো ভাঙতো, কিন্তু সাথে আমার চাকরিটাও যেত। আপনি ইচ্ছে করে আমার দুর্বল জায়গায় আঘাত করেছেন ম্যাম। আর তুমি যখন আমার বাবার সামনে বললে নাদিয়ার মতো গুণী আর প্রফেশনাল মানুষ আমি কমই দেখেছি, তখন আমার বাবা এমনভাবে তোমার দিকে তাকিয়ে এলেন যেন তুমি তার হবু জামাই না, একেবারে নিজের হারিয়ে ফেলা ছেলে। আরে আমি তো পরিস্থিতি সামলানোর জন্য বলেছিলাম। তাছাড়া আপনি গুণী আর প্রফেশনাল, এটা তো সত্যি, শুধু একটু বেশি মানে কঠোর। জাস্ট শাট আপ। এখন সত্যি মিথ্যার বিচার করার সময় না। আমাদের পরিবারগুলো বিয়ের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তারা নাকি আগামী শুক্রবারই একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চায়। এনগেজমেন্ট শব্দটা শোনার সাথে সাথেই রিফাতের মাথাটা ঘুরে উঠল। সে ধপ করে তার বিছানায় বসে পড়ল। আগামী শুক্রবার মানে আর মাত্র 6 দিন বাকি? না, এটা হতে পারে না। আমাদের কিছু একটা করতে হবে এখনই। কি করব? এখন যদি আমরা গিয়ে বলি যে আমাদের একে অপরকে পছন্দ হয়নি, তাহলে তারা ভাববে আমরা মজা করছি, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। তাহলে সব দোষ আপনার ওই প্রেম করার অভিনয় করার বুদ্ধিটাই ছিল একটা ডিজাস্টার। এর চেয়ে আমি সরাসরি না করে দিলেই ভালো ছিল। বড়জোর আম্মা 2-1 দিন কান্না করতো, তারপর সব ঠিক হয়ে যেত। ও তাই? তাহলে এখনো সময় আছে, যাও গিয়ে আমার মাকে বলে আসো, তোমার মাকে বলে আসো যে তুমি এই ড্রাগন লেডিকে বিয়ে করতে চাও না। দেখো তোমার মা তোমাকে কি বলেন। নাদিয়ার কথায় একটা তীব্র শ্লেষ ছিল। সে নিজেও বুঝতে পারছিল যে তারা দুজনেই খুব খারাপভাবে ফেঁসে গেছে। দেখুন, এখন একে অপরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের একসাথে একটা সমাধান বের করতে হবে। আমাদের হাতে সময় খুব কম। তা ঠিক, কিন্তু কি সমাধান? আমাদের এমন কিছু করতে হবে যা দেখে তারা বুঝতে বাধ্য হয় যে আমাদের দুজনের মধ্যে বিন্দুমাত্র মিল নেই, আমাদের সম্পর্কটা একটা মিসম্যাচ। রিফাতের মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে তার জানালার বাহিরে তাকিয়ে দেখল দুটো চড়ুই পাখি তারের উপর বসে কিচিরমিচির করছে। তাদের দেখে তার হিংসে হলো। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো? বলো। আমাদের কি একটাবার চেষ্টা করে দেখা উচিত, মানে এই বিয়েটার ব্যাপারে? ফোনের ওপাশে কয়েক মুহূর্তের জন্য পিনপত নীরবতা। নাদিয়া হয়তো ভাবছে রিফাত ঠাট্টা করছে নাকি সত্যি বলছে। রিফাত, তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? যে ছেলেকে আমি 2 মিনিটও সহ্য করতে পারি না, তার সাথে আমি সারা জীবন কাটানোর কথা ভাববো? তুমি কি চাও আমাদের বাসর রাতে আমি তোমাকে আগামী মাসের প্রজেক্টের ডেডলাইন দিয়ে ব্রিফিং দেই?
না না ম্যাম, আমি ওভাবে বলিনি। আমি শুধু বলেছিলাম যে যেহেতু আমরা ফেসেই গেছি তাই আর কি। কোনো আর কি না, আমরা এই বিয়েটা করছি না মানে করছি না, এটাই ফাইনাল। এখন ফোন রাখো, আমাকে ভাবতে দাও, নতুন কোনো বুদ্ধি বের করলে আমি তোমাকে জানাবো। নাদিয়ার ফোনটা কেটে দেওয়ার পর রিফাত প্রায় 10 মিনিট বিছানায় স্থির হয়ে বসে রইল। তার মাথায় তখন যেন হাজারটা চিন্তা একসাথে যুদ্ধ করছে। এনগেজমেন্টের তারিখটা একটা ডেডলাইনের মতো তার মাথার উপর ঝুলছে। ঠিক তখনই তার ফোনে আবারও রিং বেজে উঠল। স্ক্রিনে নাদিয়ার নামটা দেখে সে অবাক হয়ে ফোনটা ধরল। হ্যালো ম্যাম, সব ঠিক আছে? নতুন কোনো বুদ্ধি বের করেছেন? বুদ্ধি একটা মাথায় ঘুরছে, কিন্তু জানি না এটা কতটা কাজ করবে। আইডিয়াটা খুব ঝুঁকিপূর্ণ এবং ছেলে মানুষই। যত ঝুঁকিপূর্ণই হোক আমি রাজি। বলুন কি করতে হবে? আপনার কথা মতো আমি বাঘের মুখেও ঝাঁপ দিতে প্রস্তুত। শুধু এই বিয়ের হাত থেকে বাঁচান। আরে শান্ত হোক, এত নাটকীয় ভাবার দরকার নেই। শোনো, আমাদের প্ল্যান এ ব্যর্থ হয়েছে, কারণ আমাদের পরিবার আমাদের লাজুকতা আর ভদ্রতাকে পজিটিভভাবে নিয়েছে। একদম ঠিক। তাহলে এখন আমাদের প্ল্যান বি প্রয়োগ করতে হবে। আমাদের এমন কিছু করতে হবে যা কোনোভাবেই পজিটিভভাবে নেওয়ার উপায় নেই। আমাদের তাদের দেখাতে হবে যে আমরা একে অপরের জন্য একদমই সঠিক পছন্দ নয়। কিভাবে? আমরা তো আর তাদের সামনে গিয়ে ঝগড়া করতে পারি না। সেটাই তো সমস্যা। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো তাদের বলেছিলাম যে আমরা প্রেম করতে চাই, তাই না? হ্যাঁ, আর সেই বুদ্ধিটাই তো আমাদের ডুবিয়েছে। তাহলে এখন সেই ডোবানো নৌকা দিয়েই আমাদের তীরে ফিরতে হবে। আমরা এখন সত্যিই প্রেম করব, মানে প্রেম করার অভিনয় করব। তবে আমাদের প্রেমটা হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য, সবচেয়ে বেমানান প্রেম। মানে জঘন্য প্রেম মানে কি? আমরা কি একজন আরেকজনের চুল ধরে টানাটানি করব তাদের সামনে? রিফাত, তোমার কল্পনা শক্তি কি শুধু অফিসের রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ? শোনো, আমরা এখন থেকে ডেটে যাওয়া শুরু করব। একসাথে ঘুরবো, খাবো, শপিং করব। একটা নর্মাল কাপল যা যা করে সবই করব। কিন্তু এতে তো আমাদের পরিবার আরো বেশি খুশি হবে। তারা তো ভাববে আমাদের মধ্যে সত্যি প্রেম হয়ে গেছে। সেখানেই তো আসল টুইস্ট। যেহেতু সময় মাত্র 6 দিন, এই 6 দিনের মধ্যে আমাদের প্রতিটা ডেট হবে একটা পরিকল্পিত ডিজাস্টার। আমরা এমন সব কাণ্ড করব যা দেখে আমাদের পরিবার বুঝতে বাধ্য হবে যে পূব আর পশ্চিম কখনো এক হতে পারে না। আমাদের দুজনের ব্যক্তিগত রুচি পছন্দ কোনো কিছুতেই মিল নেই। আর সব কিছু দুজনের বাসায় গিয়ে একজন আরেকজনের বদনাম হিসাব করব, ঠিক আছে? আইডিয়াটা ধীরে ধীরে রিফাতের মাথায় ঢুকতে শুরু করলো। তার কাছে প্ল্যানটা অদ্ভুত লাগলেও এই মুহূর্তে খড়কুটো ধরে বাঁচার মতো মনে হলো। যেমন একটা উদাহরণ দিন। যেমন ধরো, আমরা কালই আমাদের প্রথম অফিসিয়াল ডেটে যাব। আমি আমার মাকে বলবো যে তুমি আমাকে লাঞ্চে নিয়ে যাচ্ছ, আর তুমি তোমার মাকে এই কথা বলবে। আমরা যাব ধানমন্ডি লেকের পাড়ের কোনো একটা রেস্টুরেন্টে। আচ্ছা, তারপর তুমি ইচ্ছে করে খুব অগোছালো পোশাক পরে আসবে, দেরি করে আসবে, খাওয়ার সময় বিশ্রীভাবে শব্দ করবে। আর আমি তোমার প্রত্যেকটা কথার খুঁত ধরবো। তোমার পোশাকের রুচি এটা নিয়ে কটাক্ষ করবো, আবার বারবার অফিসের কাজের কথা বলে তোমাকে বিরক্ত করব। আমরা এমন একটা দৃশ্য তৈরি করব যেন আমরা দুজনকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আর এই সব আমি আমার মোবাইলে রেকর্ড করব, আর বাসায় গিয়ে বাবা মাকে বলবো। প্ল্যানটা শুনেই রিফাতের চোখে মুখে একটা দুষ্টুমির হাসি ফুটে উঠল। তার কাছে আইডিয়াটা বেশ মজার মনে হলো। বাহ ম্যাম, আপনার মাথায় তো দারুণ বুদ্ধি। অফিসের বাইরেও যে আপনার এত ট্যালেন্ট আছে তা তো জানতাম না। ফাইজলামি বন্ধ করো, এটা আমাদের বাঁচার শেষ চেষ্টা। আমরা প্রত্যেকটা ডেটের পরে বাসায় ফিরে আমাদের বাবা মাকে এমনভাবে রিপোর্ট করব যেন আমরা একে অপরের ওপরে চরম বিরক্ত। যেমন তুমি বলবে, আম্মা মেয়েটা অনেক বেশি কথা বলে, সারাক্ষণ শুধু ক্যারিয়ার আর টাকার কথা বলে, আমার দম বন্ধ হয়ে আসছিল। আর আপনি বলবেন, আম্মু ছেলেটার কোনো অ্যাম্বিশনই নেই, সারাক্ষণ শুধু ক্যাজুয়াল কথাবার্তা বলে, কোনো সিরিয়াসনেসই নেই। এক্স্যাক্টলি। কয়েকটা এরকম ডিজাস্টার ডেটের পরে আশা করা যায় আমাদের পরিবার নিজেরাই এই বিয়েতে অমত করবে। তারা ভাববে জোর করে এই বিয়ে দিলে তাদের ছেলেমেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ডান ম্যাম, আমি রাজি। তাহলে আমাদের মিশন কাল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, কাল দুপুর 1টায় ধানমন্ডি লেকের জাহাজবাড়ি রেস্টুরেন্টে। আর শোনো, যা যা করতে বলেছি ঠিক সেইভাবেই করবে। কোনো গরমিল করলে কিন্তু আমাদের দুজনেরই ঢুকতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাম, ডিজাস্টার করার ব্যাপারে আমার উপর আপনি ভরসা রাখতে পারেন। আমি আপনার জীবনের সেরা অভিনয়টা করব। দেখা যাবে। এখন ফোন রাখো, আমাকে আমার মায়ের কাছে গিয়ে কালকে ডেটের খবরটা দিয়ে আসতে হবে। এমনভাবে বলতে হবে যেন আমি খুব এক্সাইটেড।
ফোনটা কেটে দেওয়ার পর রিফাত প্রায় লাফিয়ে উঠল। তার ভিতরের সব হতাশা আর আতঙ্ক যেন এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেছে। সে এখন এই মরিয়া প্রচেষ্টা এবং উদ্ভট পরিকল্পনার অংশ হতে পেরে বেশ রোমাঞ্চিত। অন্যদিকে নাদিয়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতে লাগলো। এই ছেলেটাকে নিয়ে আমি কোথাও ফেসে গেলাম, কিন্তু উপায় বা কি আর, এই নাটকটা সফল করতে হবে যেভাবেই হোক। নাদিয়ার সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রিফাত ফোনটা কেটে দিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তার মনে হয়েছে সব পথ বন্ধ। একদিকে মায়ের আবেগী চাপ, অন্যদিকে নাদিয়ার মতো একরোখা এক মেয়ের সাথে বিয়ের খাড়া। রিফাত সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কি এমন পাপ করেছিলাম আল্লাহ, আমার সাথে কেন এমনটা হতে হলো? এর চেয়ে তো অফিসের প্রজেক্টের ডেডলাইনই অনেক ভালো ছিল। ঠিক তখনই তার বোন রিনা এক প্লেট নাস্তা নিয়ে ঘরে ঢুকলো। ভাইয়া, তুই এখনো নাস্তা করিসনি? আমা তোকে ডাকতে ডাকতে হয়রান। কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আমার জীবনটাই তো এখন বাংলার 5 হয়ে গেছে রে। আগামী শুক্রবার নাকি আমার এঙ্গেজমেন্ট, ভাবা যায়? আমি তো সব শুনেছি, কিন্তু তুই এত টেনশন করছিস কেন? নাদিয়া আপুকে ফোন দিয়ে বল, দুজনে মিলে কোনো কিছু একটা প্ল্যান করতে। বলেছিলাম, তোর ওই ড্রাগন আপু তো সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ফোন রেখে দিল। উনি নাকি একা কিছু করতে পারবেন না। এখন আমি কি করব? আর কি করবি? বিয়ে করে নে। তুই যা এখান থেকে। পরের দিন রবিবার দুপুর রিফাত তার মোটর বাইকটা যখন নিউ মার্কেটের উল্টো দিকের ইয়াসিন বিরিয়ানির হাউসের সামনে পার্ক করলো, তখন ঘড়িতে বাজে 1:25। নাদিয়ার সাথে তার দেখা করার কথা ছিল ঠিক 1টায়। পারফেক্ট, 25 মিনিট লেট, সাথে এই চেহারার গেট আপ। ম্যাম, আজ আমাকে দেখে হার্ট ফেল না করলেই হয়। মিশন ইনকমপ্লিটের নির্দেশনা অনুযায়ী রিফাত আজ পরেছে একটা গাঢ় লাল টি শার্ট, যার উপর লেখা নো মানি নো হানি, সাথে 3/4 প্যান্ট আর পায়ে হাওয়াই স্যান্ডেল। চুলগুলো এমনভাবে উস্কো খুস্কো করে রেখেছে যেন সে এইমাত্র ঘুম থেকে উঠেছে। ইয়াসিন বিরিয়ানি হাউসের ভিতরটা তখন লোকে লোকারণ্য। কাচির গন্ধ, মানুষের কোলাহল আর ওয়েটারদের হাতটাকে কানপাতা দেয়। নাদিয়া তাকে এই রেস্টুরেন্টের নাম বলতেই সে রাজি হয়ে গিয়েছিল, কারণ এমন একটা হইচইয়ের জায়গা তাদের ডিজাস্টার ডেট এর জন্য একেবারে আদর্শ। সে ভিতরে ঢুকে দেখলো একেবারে কোণার দিকে একটা ছোট্ট টেবিলে নাদিয়া একা বসে আছে। তার পরনে একটা মার্জিত হালকা সবুজ রঙের পোশাক। চারপাশের হইচইয়ের মধ্যে তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো রাজহাঁস ফুল করে মুরগির খামারে এসে পড়েছে। রিফাত শব্দ করে চেয়ার টেনে বসে একটা হাই তুলল। উফ, যা ঘুম পাচ্ছিল না, আপনার ফোন পেয়ে ঘুমটাই ভেঙে গেল। সরি, একটু দেরি হয়ে গেল। নাদিয়া তার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে, কিন্তু কিছু পর মুহূর্তেই সে তার ফোনের ভয়েস রেকর্ডারটা চালু করে টেবিলের উপর এমনভাবে রাখলো যেন রিফাত সেটা দেখতে না পায়। ইটস ওকে রিফাত, আমি বুঝতে পেরেছি তোমার মতো ব্যস্ত মানুষের জন্য সময় বের করা কতটা কঠিন। তা তোমার পোশাকটা তো খুব ইন্টারেস্টিং। এটা কি কোনো নতুন ফ্যাশন ট্রেন্ড? এটাকে বলে কমফোর্ট ফ্যাশন। আপনি বুঝবেন না, সারাদিন তো আপনারা ফর্মাল পোশাক পরেই কাটান। আরাম কি জিনিস তা তো জানেনই না। তা ঠিক, তোমার আরাম দেখে আমার হিংসা হচ্ছে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর, তাই না? একেবারে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি শব্দটা শুনে রিফাতের প্রায় বিষমখার জোগাড়। পাশের টেবিলে একদল ছাত্রছাত্রী কাচের প্লেট নিয়ে এমনভাবে হাসাহাসি আর চিৎকার করছিল যেন তারা স্টেডিয়ামে বসে খেলা দেখছে। হ্যাঁ, খুবই নিরিবিলি, এত নিরিবিলি যে নিজের হার্টবিটও শোনা যাচ্ছে। নাদিয়া তার পার্স থেকে একটা নোটবুক আর কলম বের করলো। যাই হোক রিফাত, যেহেতু আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য এসেছি, আমার মনে হয় কিছু পয়েন্ট নোট করে নেওয়া ভালো। আচ্ছা, তোমার ফিউচার প্ল্যান কি? আগামী 5 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? ফিউচার প্ল্যান? এখানে এই বিরিয়ানির দোকানে বসে? আপনি কি ডেটে এসেছেন নাকি আমার ইন্টারভিউ নিতে? দুটোই। একটা সফল সম্পর্কের জন্য একে অপরের লক্ষ্য জানাটা খুবই জরুরি। যেমন আমার লক্ষ্য হলো আগামী 5 বছরের মধ্যে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হওয়া, গুলশানে একটা ডুপ্লেক্স কেনা। আর রিফাত হাই তোলা থামাতে পারল না, সে মুখ খুলে হাই তুলল। প্লিজ, আজ তো ছুটির দিন, অফিসের কথা বাদ দিন, চলুন আগে অর্ডার দিই।
আমার পেটে তো ছুঁচো ডন মারছে। এই বলে সে ওয়েটারকে এমনভাবে এই মামা বলে ডাক দিল যে আশেপাশের কয়েকটা টেবিলের লোকও তাদের দিকে ঘুরে তাকালো। জি স্যার, কি লাগবো? মামা 2 প্লেট স্পেশাল কাচ্চি দেন আর 2টা বোরহানি। দেখেন মাংস যেন নরম হয় আর আলুটা যেন থাকে। অর্ডার দেওয়ার পর রিফাত প্লেটে থাকা পেঁয়াজ আর লেবু নিয়ে কাচাকুচি করতে শুরু করলো। তোমার হবে কি রিফাত? মানে অবসর সময়ে কি করতে পছন্দ করো? হবি ঘুমানো। ছুটির দিনে আমি দুপুর পর্যন্ত ঘুমাই আর বিকেলে বন্ধুদের সাথে টং দোকানে বসে চা আর আড্ডা দিই। এর চেয়ে শান্তির জীবন আর কিছুতেই নেই। ইন্টারেস্টিং। মানে তোমার কোনো প্রোডাক্টিভ হবি নেই, যেমন বই পড়া, নতুন কোনো স্কিল শেখা বা জিমে যাওয়া? ওইসব বড় লোকদের হবি। আমাদের মতো সাধারণ মানুষদের একটাই হবে, শান্তিতে থাকা। ঘুমালে আর চা খেলে যে শান্তি পাওয়া যায় তা জিমে গিয়েও পাওয়া যায় না। খাবার আসার পর রিফাত এমনভাবে খাওয়া শুরু করলো যেন সে জীবনে প্রথমবার কাচ্চি খাচ্ছে। সে হাত দিয়ে মাখিয়ে শব্দ করে খাচ্ছিল। নাদিয়া ঘৃণায় অন্যদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাশের টেবিলে বসে থাকা এক ভদ্রলোক হঠাৎ তার চেয়ার থেকে লাফিয়ে উঠে চোর চোর বলে চিৎকার করতে লাগলেন। দেখা গেল ভিড়ের মধ্যে কেউ একজন তার মানিব্যাগটা নিয়ে পালিয়েছে। রেস্টুরেন্টের মুহূর্তের মধ্যে একটা হুলস্থুল পড়ে গেল। ম্যানেজার এবং ওয়েটাররা ছুটে এলো। সবাই যখন চোরকে নিয়ে ব্যস্ত, তখন রিফাত দেখলো চোর ছেলেটা দৌড়ে দরজার দিকে পালাচ্ছে এবং তার হাত থেকে মানিব্যাগটা পড়ে গেছে এক কোণায়। রিফাত এক মুহূর্ত দেরি না করে তার কাচ্চি মাখা হাত নিয়েই চেয়ার থেকে উঠে দৌড় দিল এবং কোণায় পড়ে থাকা মানিব্যাগটা তুলে নিল। সে চুপচাপ মানিব্যাগটা হাতে নিয়ে আবারও নিজের চেয়ারে এসে বসে পড়ল, যেন কিছুই হয়নি। হুলস্থুল কিছুটা থামার পর সেই ভদ্রলোক হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ হয়ে গেল, আমার সব টাকা, কার্ড, আইডি কার্ড সব ওই মানিব্যাগে ছিল। ঠিক তখনই রিফাত তার চেয়ার থেকে উঠে ভদ্রলোকের টেবিলের কাছে গেল, মানিব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল দেখুন তো, এটা আপনার কি না? চোরটা যখন পালাছিল তখন মনে হয় তার হাত থেকে পড়ে গিয়েছিল। ভদ্রলোক অবাক হয়ে মানিব্যাগটা হাতে নিলেন। খুলে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে। তিনি খুশিতে প্রায় কেঁদে ফেলার মতো হলেন। বাবা, তুমি আজ আমার যে কি উপকার করলে, আমি তোমার এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আরে না আঙ্কেল, ঋণ শোধ করার কি আছে, এটা তো আমার দায়িত্ব ছিল। নাদিয়া তার টেবিল থেকে পুরো ঘটনাটা দেখছিল। সে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। যে ছেলেটাকে সে এতক্ষণ ধরে অগোছালো, দায়িত্ব জ্ঞানহীন আর ক্যাজুয়াল প্রমাণ করার চেষ্টা করছিল, সেই ছেলেটার ভিতরের এই সৎ এবং সাহসী রূপটা দেখে সে হা হয়ে গেল। রিফাত তার টেবিলে ফিরে আসার পর নাদিয়া তার দিকে অন্য এক দৃষ্টিতে তাকালো। তাদের ডিজাস্টার ডেট এর অভিনয়টা এই একটা ঘটনার মুহূর্তের জন্য থমকে গেল। এই নকল ঝগড়া আর অভিযোগের খেলায় মধ্যে তারা প্রথমবারের মতো একে অপরের এক অপ্রত্যাশিত আসল রূপ দেখতে পেল। রিফাত তার কাঁচি মাখা হাত নিয়ে আবারও খাওয়া শুরু করতে যাচ্ছিল, কিন্তু নাদিয়ার মুখের দিকে তাকিয়ে সে থেমে গেল। নাদিয়া তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো রাগ বা বিরক্তি নেই, আছে এক ধরনের বিস্ময় আর কৌতূহল। কি হলো ম্যাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার মুখে কি ঝাল লেগেছে? না, আমি শুধু ভাবছিলাম তুমি আসলে একটা অদ্ভুত ক্যারেক্টার রিফাত। একদিকে তোমার কোনো কিছুতেই কোনো সিরিয়াসনেস নেই, আবার অন্যদিকে কি? কিছু না, বাদ দাও। ভয়েস রেকর্ডারটা কিন্তু এখনো অন আছে, আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে। তাদের দুজনেরই আর অভিনয় করতে ইচ্ছে করছে না। আগের ঘটনাটা তাদের পরিকল্পিত নাটকটাকে এলোমেলো করে দিয়েছে। রিফাত খাওয়ার শেষে হাত ধুয়ে এসে চেয়ারে বসে বলে, ম্যাম একটা সত্যি কথা জিজ্ঞেস করব? বলো। আপনি বিয়েটা করতে চান না কেন? মানে আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, সেটা স্বাভাবিক। অফিসে যে কোনো জুনিয়রই হয়তো চাইবে না তার বস তার বউ হোক, কিন্তু আমি ছাড়াও অন্য কাউকে কি আপনি বিয়ে করতে চান না? রিফাতের এই সরাসরি আর ব্যক্তিগত প্রশ্নে নাদিয়া অপ্রস্তুত হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, যেন উত্তরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মুখের সেই আত্মবিশ্বাসী ভাবটা মুহূর্তের জন্য হারিয়ে গেল। দেখো রিফাত, এটা আমার খুব ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে পছন্দ নই। দেখুন, আমরা এখন একটা আজব পরিস্থিতিতে ফেসে গেছি। আমরা একে অপরের শত্রু না, বরং সহযোগে।
আমরা যদি একে অপরকে একটু ভালোভাবে না বুঝি তাহলে আমাদের প্ল্যানটা সফল হবে না। আপনি যদি কারণটা বলেন তাহলে হয়তো আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। রিফাতের কথার মাঝে এক ধরনের আন্তরিকতা ছিল যা নাদিয়াকে স্পর্শ করলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রেস্টুরেন্টের জানালার বাহিরে লেকের পানির দিকে তাকালো। আমার জীবনে একজন ছিল। নাদিয়ার কণ্ঠস্বরটা খুব নিচু, যেন সে নিজের সাথেই কথা বলছে। আমরা ভার্সিটিতে একসাথেই পড়তাম। প্রায় 5 বছরের সম্পর্ক ছিল আমাদের। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর নাম ছিল ফাহিম। খুব অ্যাম্বিশিয়াস ছিল, ঠিক আমারই মতো। আমরা দুজন মিলে আমাদের ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। পাশ করার পরও স্কলারশিপ নিয়ে মাস্টার্স করার জন্য কানাডায় চলে যায়। কথা ছিল 2 বছর পর ফিরে এসে আমরা বিয়ে করব। নাদিয়া একটু থামলো, যেন অতীতের স্মৃতিগুলো তাকে কষ্ট দিচ্ছে। প্রথম 1 বছর সব ঠিক ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ওর ফোন করা কমে গেল, মেসেজে রিপ্লাই দিতে দেরি হতে লাগলো। আমি প্রথমে ভাবতাম হয়তো পড়াশোনার চাপেই এমন করছে, কিন্তু পরে জানতে পারলাম ওর জীবনে অন্য কেউ এসেছে। ও, আমি খুবই দুঃখিত ম্যাম। দুঃখিত হওয়ার কিছু নেই, এটাই হয়তো হওয়ার ছিল। ও আমাকে একটা লম্বা ইমেলে জানিয়েছিল যে সে আর এই সম্পর্কটা এগিয়ে নিতে চায় না, কারণ তার নতুন পার্টনারের সাথে তার মেন্টাল ওয়েলনেস নাকি বেশি ভালো মেলে। এই ঘটনার পর থেকেই আমার ভালোবাসা বা সম্পর্কের উপর থেকে বিশ্বাসটা না উঠে গেছে। আমার মনে হয়েছিল আমার সব আবেগ, সব স্বপ্ন, সব কিছুই অর্থহীন। তাই আমি আমার সমস্ত মনোযোগ আমার ক্যারিয়ারের উপরেই দিয়েছি। আমি নিজেকে কথা দিয়েছিলাম আমি জীবনে এতটা সফল হব যে কোনো দিন আর কারোর উপরে আমাকে নির্ভর হতে হবে না। নাদিয়ার গল্পটা শোনার পর রিফাতে তার প্রতি এক ধরনের গভীর সহানুভূতি জন্মালো। সে প্রথমবারের মতো বুঝতে পারল অফিসের এই কঠোর কর্তৃত্বপরায়ণ ড্রাগন লেডির খোলসের আড়ালে একটা নরম আঘাত পাওয়া মন লুকিয়ে আছে। তার সব রাগ, সব বিরক্তি যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। আমি বুঝতে পারছি ম্যাম, কিন্তু সবাই তো আর একরকম হয় না, তাই না? জানি, কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুবই কঠিন রেহাত। তাই আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। বিয়ে মানেই কমিটমেন্ট, এক্সপেকটেশনস, আর আমি এখন আর কাউকে সেই সুযোগটা দিতেই ভয় পাই। এবার রিফাতও নিজের কথা শেয়ার করার সাহস পেল। আমার ভয়টা অবশ্য আপনার মতো তো গভীর না। আমার ভয়টা খুব সাধারণ। আমি অ্যারেঞ্জ ম্যারেজকে ভয় পাই। কেন? আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। আমি ছোটবেলা থেকে তাদের মধ্যে যে ভালোবাসার, যে বন্ধুত্ব দেখেছি, সেটা দেখেই আমি বড় হয়েছি। আমার বাবা মারা যাওয়ার পর আমি দেখেছি আমার মা কিভাবে একা হাতে আমাদের সামলিয়েছেন, বাবার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রেখেছেন। আমি সব সময় চেয়েছি আমার জীবনেও এমন একজন আসুক যাকে আমি ভালোবাসবো, যার সাথে আমার বন্ধুত্ব হবে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে তো সেই সুযোগটা নেই। অজানা একটা মেয়ের সাথে হঠাৎ করে একটা ঘরের জীবন শুরু করা, ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে। যদি আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়, যদি আমরা দুজনের কাছে সারা জীবন অপরিচিত থেকে যাই, এই ভয়টা আমাকে তাড়া করে বেড়ায়। তাদের দুজনের এই খোলামেলা আলোচনার মাধ্যমেই রেস্টুরেন্টের সেই কোলাহলপূর্ণ পরিবেশেও একটা শান্ত, আন্তরিক মুহূর্ত তৈরি হলো। তারা তাদের পরিকল্পিত নাটকের কথা ভুলে গিয়ে প্রথমবারের মতো একে অপরের সাথে সত্যিকারের সংযোগ অনুভব করলো। তারা বুঝতে পারল তাদের দুজনের ভয়টা ভিন্ন হলেও উৎসটা একই, সম্পর্কের প্রতি আস্থা আর বিশ্বাসের সংকট। তার মানে আমরা দুজনেই আসলে ভীতু? হ্যাঁ, মনে হয় তাই। আপনি ভালোবাসতে ভয় পান, আর আমি না বেশে বিয়ে করতে ভয় পাই। এই অপ্রত্যাশিত বোঝাপড়া এবং মানসিক নৈকট্যের মধ্য দিয়ে তাদের মধ্যে এক নতুন গভীর সম্পর্কের সূচনা হয়। তাদের ডিজাস্টার ডেট পরিণত হয় এক ডিসকভারি ডেটে, যেখানে তারা একে অপরের ভিতরের মানুষটাকে আবিষ্কার করে। সোমবার সকাল ইনোভেশন সলিউশন এর অফিসে সপ্তাহের শুরুটা অন্যদিনের মতোই কর্মব্যস্ত হওয়ার কথা ছিল, কিন্তু আজ পরিবেশটা কেমন যেন অন্যরকম। অফিসের বাতাসে কাজের চাপের চেয়েও বেশি ভাসছে চাপা গুঞ্জন আর ফিসফিসানি। রিফাত যখন তার ডেস্কে এসে বসলো, তখন সে খেয়াল করলো আশেপাশে প্রায় সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। তার সবচেয়ে কাছের বন্ধু আকাশও তার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। কিরে, তোরা সবাই এমন ভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? আমার শার্টে কি কোনো সমস্যা হয়েছে? শার্টেন রে ভাই, সমস্যা তো তোর জীবনে ঘটে গেছে।
তুই তো একেবারে সুপার উত্তম বেরোলি, এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললি আর আমরা টেরও পেলাম না। কিসের ঘটনা? আমি আবার কি করলাম? করবি আবার কি? একেবারে বাঘিনীর গলায় মালা দিয়ে বসেছে। শোন, তোরা নাদিয়া ম্যামের এঙ্গেজমেন্টের খবরটা কিন্তু আর গোপন নেই। এনগেজমেন্ট শব্দটা শোনার সাথে সাথেই রিফাতের বুকের ভিতরটা ধক করে উঠল। তার মনে হলো পায়ের নিচের মাটিটা যেন সরে যাচ্ছে। কি বলছিস এসব? কে বলেছে তোকে এই কথা? এটা পুরোপুরি মিথ্যা। মিথ্যা? আরে মার্কেটিং টিমের সাদাফের কাজিন নাকি নাদিয়া ম্যামদের প্রতিবেশী। সাদাফি আজ সকালে খবরটা ব্রেক করেছে। পুরো অফিসে এখন এটাই হট টপিক। সবাই বলছে লাভ ইজ ব্লাইন্ড, এটার জলজান্ত উদাহরণ নাকি তোরা দুজন। রিফাত প্রায় বাকরুদ্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল না খবরটা এত দ্রুত অফিসে কিভাবে ছড়ালো। সে অসহায়ভাবে চারিদিকে তাকালো, দেখলো সবাই তার দিকেই তাকিয়ে আছে। কেউ টিপ্পুনি কাটছে, কেউ অবাক হচ্ছে, কেউ বা হিংসে করছে। ঠিক তখনই অফিসের করিডোর দিয়ে নাদিয়াকে হেঁটে আসতে দেখা গেল। সে তার কেবিনের দিকে যাচ্ছিল। তাকে দেখার সাথে সাথেই অফিসের গুঞ্জনটা যেন কয়েক গুণ বেড়ে গেল। এক সহকর্মী ফিসফিস করে বলে, দেখ দেখ, হবু ভাবি আসছে। বিশ্বাস হচ্ছে না তাই না? নাদিয়া ম্যামের মতো একজন মানুষ কিভাবে রিফাতের মতো একটা ছেলের সাথে? একেই বলে কপাল। রিফাতের তো এমন পোয়া 12 বসের সাথে প্রেম, চাকরিতে আর কোনো টেনশনই থাকবে না। এ ধরনের কানাঘুষোগুলো রিফাতের কানে বিষের মতো বিঁধছিল। সে বুঝতে পারছিল নাদিয়ারও নিশ্চয়ই একই অবস্থা হচ্ছে। সে দেখল নাদিয়া স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার চোয়ালটা শক্ত হয়ে আছে এবং সে দ্রুত পায়ে হেঁটে নিজের কেবিনে ঢুকে গেল। কয়েক মিনিট পরেই রিফাতের অফিসের ইন্টারকমে ফোন এলো। রিসেপশন থেকে জানানো হলো নাদিয়া তাকে তার কেবিনে ডেকেছে। শেষ। আজ আমার চাকরি তো যাবেই, হয়তো জীবনটাও যেতে পারে। রিফাত কাঁপা কাঁপা পায়ে নাদিয়ার কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নক করতেই ভিতর থেকে নাদিয়ার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে আসো। রিফাত ভিতরে ঢুকে দেখলো নাদিয়া চেয়ারে বসে কপালে হাত দিয়ে আছে। তার মুখে স্পষ্ট বিরক্তি আর অসহায়ত্বের ছাপ। দরজাটা বন্ধ করে দিয়ে আসো। ম্যাম, আমি জানি তুমি কি বলবে। খবরটা কিভাবে ছড়িয়েছে তুমি জানো না, তাই তো? আমিও জানি না, কিন্তু এখন আর এসব জেনে কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব ম্যাম? সবাই যা তা কথা বলছে। অফিসের পরিবেশটা একেবারে অস্বস্তিকর হয়ে উঠেছে। আমি জানি, কিন্তু আমরা যদি এখন গিয়ে সবাইকে বলি যে খবরটা মিথ্যে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা ভাববে আমরা সম্পর্কটা লুকানোর চেষ্টা করছি, গুজব আরও বাড়বে। তাহলে উপায় একটাই, আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে। অফিসের সবার সামনে আমাদের এমন ভাব করতে হবে যেন আমরা সত্যি একটা হ্যাপি কাপল। হ্যাপি কাপল শব্দটা শুনে রিফাতের হাসি পেল। যে দুজন একে অপরকে সহ্যই করতে পারে না, তারা এখন দম্পতির অভিনয় করবে। কিন্তু কিভাবে? এটা তো আরো কঠিন হবে। কঠিন হলেও এটা করতে হবে, আমাদের নিজেদের সম্মান বাঁচানোর জন্য আর আমাদের পরিবারকে কোনো অকওয়ার্ড পরিস্থিতিতে না ফেলার জন্য। আজ থেকে অফিসের মধ্যে আমরা একে অপরের সাথে খুব ভালোভাবে কথা বলবো, লাঞ্চ একসাথে করব, প্রয়োজনে অফিস শেষে আমি তোমাকে আমার গাড়িতে করে লিফট দেবো। কি? আপনার গাড়িতে? ম্যাম, সবাই যদি দেখে ফেলে? দেখার জন্যই তো করব। আমাদের তাদের বিশ্বাস করাতে হবে যে আমাদের মধ্যে সত্যি কিছু একটা চলছে, নয়তো তারা আমাদের শান্তিতে থাকতে দেবে না। ঠিক তখনই তাদের কেবিনের দরজায় নক হলো। মার্কেটিং টিমের হেড সাজ্জাদ সাহেব ফাইল হাতে ভিতরে ঢুকলেন। সরি নাদিয়া, আমি কি ভুল সময় এসে পড়লাম? তোমাদের ব্যক্তিগত আলোচনায় ব্যাঘাত ঘটালাম না তো? সাজ্জাদ সাহেবের কথাই স্পষ্ট ব্যঙ্গের সুর। নাদিয়া মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল। সে রিফাতের দিকে তাকিয়ে এমন এক মিষ্টি হাসি দিল যা রিফাত তার জীবনেও দেখেনি। আরে না না সাজ্জাদ ভাই, আসুন। আমরা তো এমনিতেই কথা বলছিলাম। রিফাতকে বলছিলাম আজ লাঞ্চে কি খাবে। হ্যাঁ, আমি বলছিলাম আজ চাইনিজ খাবো। আপনার ভাবি তো চাইনিজ খুব পছন্দ। ভাবি শব্দটা শুনে সাজ্জাদ সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। আর নাদিয়া টেবিলের নিচ থেকে রিফাতের পায়ে এমন জোরে একটা লাথি মারল যে রিফাত প্রায় উফ করে উঠেছিল। বাহ বাহ, অনেক দূর এগিয়ে গেছো তোমরা। তা তোমাদের দাওয়াতটা কবে দিচ্ছ? খুব তাড়াতাড়ি দেবো সাজ্জাদ ভাই, এখন ফাইলটা দিন, কাজটা নিয়ে আলোচনা করি। সাজ্জাদ সাহেব চলে যাওয়ার পর রিফাত ব্যথায় পা ডলতে লাগলো। ম্যাম, আপনি তো আমার পাটাই ভেঙে দিচ্ছিলেন।
ভাবি বলাটা কি খুব বড় অপরাধ হয়ে গেছে? অভিনয় করার মানে ওভার অ্যাক্টিং করা না রিফাত। যাই হোক, তুমি এখন যাও। আর মনে রেখো, আজ দুপুর 1টায় আমরা একসাথে লাঞ্চ যাচ্ছি, ঠিক আছে? অফিসের সবার সামনে। রিফাত কেবিন থেকে বেরিয়ে আসার পর তার মনে হলো সে যেন একটা আগুনের গোলা থেকে বেরিয়ে আরেকটা জ্বলন্ত উনুনে এসে পড়ল। তাদের বিয়ে ভাঙার এই নাটক যে তাদের জীবনটাকে এতটা জটিল করে তুলবে তা সে কল্পনাও করতে পারেনি। চারিদিকে রজনীগন্ধা আর গোলাপের মিষ্টি সুবাস, খাটটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, ঘরের কোণে জ্বলছে একটা ডিম লাইট যা পুরো ঘরে একটা স্নিগ্ধ মায়াবী আবেশ তৈরি করেছে। খাটের ঠিক মাঝখানে বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে বসে আছে নাদিয়া, কিন্তু তার চেহারায় কোনো উচ্ছ্বাস নেই, আছে একরাশ ক্লান্তি আর রাজ্যের বিস্ময়। কিছুক্ষণ পর আমি ঘরে ঢুকলাম। আমার পরনে সোনালি রঙের শেরওয়ানি। দরজার ছিটকিটা খুবই সাবধানে লাগিয়ে ধীর পায়ে খাটের দিকে এগিয়ে গেলাম। কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। অফিসের ড্রাগন রেডি, আজ আমার স্ত্রী। পুরো ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্নের মতো নাকি দুঃস্বপ্নের মতো তা আমি নিজেও নিশ্চিত নই। এই এক সপ্তাহে সব পাল্টে গেছে। রিফাত খাটের এক পাশে এসে সে ইতস্তত করে বসলো। দুজনের মধ্যে কয়েক মুহূর্তের অস্বস্তিকর নীরবতা ভাঙল রিফাত নিজেই। চা খাবেন নাকি কফি? মানে আম্মা পাঠিয়ে দেবেন বলেছিলেন। কিছু লাগবে না। আবার সেই পিনপতন নীরবতা। রিফাত বুঝতে পারছিল এভাবে চুপ করে থাকলেই চলবে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে তার চিরাচরিত ভঙ্গিতেই কথা বলা শুরু করলো। তো আমাদের মিশন ইম্পসিবল এর চূড়ান্ত ফলাফল তাহলে এটাই ছিল, তাই না? আমরা বিয়েটা ভাঙতে গিয়ে শেষ পর্যন্ত বিয়েটাই করে ফেললাম। আমাদের যে ব্যর্থ পরিকল্পনাকারী পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনেই হয় না। রিফাতের এই কথায় নাদিয়ার ঘোমটার ভিতর থেকে তার দিকে তাকালো। তার চোখে মুখেও একই ধরনের ইনক্রেডিউলিটি। ব্যর্থ তো বটেই। আমি আমার জীবনে এত নিখুঁতভাবে কোনো পরিকল্পনাকে ব্যর্থ হতে দেখিনি। আমরা যা কিছুই করেছি সব কিছুরই বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে এসেছে। ঠিক তাই। মনে আছে আমাদের প্রথম ডিজাস্টার ডেটের কথা? আমি ইচ্ছে করেই নিউ মার্কেটের ওই হইচয়ের মধ্যে ইয়াসিন বিরিয়ানিতে নিয়ে গেলাম। খ্যাত ছেলেদের মতো আচরণ করলাম, কাছি মাখা হাতে মানি ব্যাগ ফেরত দিলাম। আর আমার বাবা সেই খ্যাতের মধ্যেই নাকি খুঁজে পেয়েছে সৎ, সাহসী এবং মাটির মানুষ। এর কত গুণ! তিনি বাসায় এসে তোমার প্রশংসায় পঞ্চমুখ বলেছিলেন, ছেলের মধ্যে কোনো অহংকারই নেই, একেবারে হীরের টুকরো। আর আমাদের শপিং এর দিনের কথা, আমি ইচ্ছে করে তোমাকে সবচেয়ে সস্তা আর চটকদার শাড়িগুলো দেখাচ্ছি না যাতে তুমি রেগে গিয়ে আমাকে ছোট লোক বলো। আর তুমিও তো কম চাওনি। প্রত্যেকটা জিনিসের দাম নিয়ে এমন ভাবে দরদর কষাকষি করছিলে যেন তুমি কোম্পানির বাজেট মিটিং এ বসেছ। আর তার ফল কি হলো? তোমার মা ভাবলেন আমি নাকি খুবই হিসেবি আর লক্ষ্মী একটা মেয়ে, যে স্বামীর টাকার মূল্য বোঝে। তিনি আমার মাকে ফোন করে বলেছেন আমার ছেলের জন্য এমন গুণী বই তো আমি চেয়েছিলাম। অতীতের এই হাস্যকর ব্যর্থতার কথা মনে করে তারা দুজনে নিজেদের অজান্তেই হেসে ফেলল। এতক্ষণের অস্বস্তিকর পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। সবচেয়ে মজার ঘটনা তো ঘটেছিল তখন, যখন আমরা শেষ চেষ্টা হিসেবে একে অপরকে দোষারোপ করা শুরু করেছিলাম। আমি আমার মাকে গিয়ে বললাম, আম্মা মেয়েটা তো দিনরাত শুধু কেরিয়ার নেই ভাবে, ও সংসারকে করবে কিভাবে? আর আমার মা কি উত্তর দিয়েছে শোনো। তিনি বলেছে, খুব ভালো তো, আজকে যুগে মেয়েদের স্বাবলম্বী হওয়াই উচিত। তোমার মতো একটা ভবঘুরে ছেলেকে পথে আনার জন্য এমন একজন বই দরকার। আর আমি যখন আমার মাকে বললাম, থাক আর বলতে হবে না, আমি জানি তুমি বলেছিলে আমি নাকি খুব রাগী আর বদমেজাজি। আর তোমার মা উত্তর দিয়েছিলেন, শক্তিশালী মেয়েরা একটু এমনই হয়, তাই তো? আপনি কিভাবে জানলেন? কারণ আমাদের মায়েরা আসলে আমাদের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান রিফাত। তারা আমাদের নাটকটাকে হয়তো শুরুতেই ধরে ফেলেছিলেন, তাই তারা এঙ্গেজমেন্ট বাতিল করে সরাসরি বিয়ের তারিখে ফেলে রেখেছেন, যাতে আমরা পালানোর আর কোনো সুযোগই না পাই। এবার তারা দুজনই চুপ হয়ে গেল। যা কিছু হয়েছে তা যেন এক অবশ্যম্ভাবী নিয়তি ছিল। তাদের সব পরিকল্পনা, সব অভিনয় এই নিয়তির কাছে হেরে গেছে। যা হওয়ার তা তো হয়েই গেছে নাদিয়া, এখন আর এসব ভেবে কোনো লাভ আছে? আমরা একে অপরকে অপছন্দ করানোর জন্য এত চেষ্টা করেছি, কিন্তু সত্যি বলতে কি ওই চেষ্টার দিনগুলোতে হয়তো আমরা একে অপরকে সবচেয়ে বেশি চিনেছি। নাদিয়া রিফাতের চোখের দিকে তাকালো। সে চোখে কোনো অভিনয় ছিল না, ছিল একরাশ আন্তরিকতা। হয়তো তাই আমি অফিসের বাইরে অন্য এক রিফাতকে দেখেছি, যে দায়িত্ব জ্ঞানহীনতার
অভিনয় করলেও বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করে না। আর আমিও আমার ড্রাগন লেডি বসের খোলসের আড়ালে লুকিয়ে থাকা একটা নরম মনের মানুষকে দেখেছি, যে বাইরে থেকে যতই কঠিন হোক ভেতরে ভেতরে সেও ভালোবাসার কাঙ্গাল। রিফাত আলতো করে নাদিয়ার হাতটা নিজের হাতের উপর তুলে নিল। আমরা কি পারি না এই অপ্রত্যাশিত পরিণয়টাকে মেনে নিতে? আমরা কি পারি না আমাদের এই অদ্ভুত গল্পটাকে একটা সুন্দর শুরু দিতে? অফিসের বস আর জুনিয়র হিসেবে হয়তো আমাদের সম্পর্কটা তিক্ত ছিল, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে কেমন হবে সেটা তো আমরা নিজেরাই চেষ্টা করতেই পারি, তাই না? নাদিয়ার চোখ ছলছল করে উঠল। সে আর কিছুই বলল না, শুধু রিফাতের হাতে আলতো করে চাপ দিল, যা ছিল তার সম্মতি নীরব প্রকাশ। তাদের সব যুদ্ধ, সব পরিকল্পনা যেন এই একটা মুহূর্তে এসে শেষ হয়ে গেল। রিফাত আলতো করে নাদিয়ার মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে দিল। ডিম লাইটের আলোয় তার মুখটা আরও বেশি মায়াবী লাগছিল। রিফাত ধীরে ধীরে নাদিয়ার দিকে ঝুঁকল। তাদের দুজনের মধ্যেকার দূরত্বটা ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। বাইরের পৃথিবীর সব কোলাহল, সব অভিনয়, সব পরিকল্পনা পিছনে ফেলে তারা দুজনে এক নতুন অপ্রত্যাশিত ভালোবাসার জগতে ডুব দিল। যে গল্পের শুরুটা ছিল তিক্ততার সংঘাত দিয়ে, নিয়তির পরিহাসে, সেই গল্পটাই এক নতুন আর রোমান্টিক পরিণয়ের মাধ্যমে শেষ হলো। তাদের এই আনপ্ল্যান্ড যাত্রাই হয়তো তাদের জন্য সবচেয়ে পারফেক্ট পরিকল্পনা ছিল।